শুভ সন্ধ্যা। আমাকে কি শোনা যাচ্ছে? দিয়া, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ, পুরুলিয়া এবং বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়, কোচবিহার, এই দুই কলেজের অবস্থানই পশ্চিমবঙ্গের দুই প্রান্ত। দক্ষিণবঙ্গের এক প্রান্তে পুরুলিয়া জেলা অবস্থিত এবং উত্তরবঙ্গের এক প্রান্তে কোচবিহার জেলা অবস্থিত, এবং এই দুই কলেজের মেলবন্ধনে বৈঠকি তোমায় আমায় মিলের উদ্যোগের মতো একটি উদ্যোগ হয়ে আসছে বহুদিন ধরেই। আজকে তারই ১৫৯তম পর্ব। এই পর্বে যারা যোগ দিয়েছেন, প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষানুরাগী মানুষেরা বা বিদ্বজনেরা যোগ দিয়েছেন তাদের, এবং আজকের যিনি আলোচক তাদের সকলের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে এই ১৫৯তম পর্বের বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের আলোচনা সভা শুরু করছি। আমি এই দুই কলেজের পক্ষ থেকেই সাদর স্বাগত এবং বিশেষ অভিবাদন জানাচ্ছি ডক্টর সন্দীপ রায় সরকার মহাশয়কে, যিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের এই আলোচনা সভায় যোগ দিয়েছেন। এক কথায় বলতে গেলে, যেহেতু বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের সামগ্রিক কাজটা আমাকেই দেখতে হয়, আমি স্যারের সাথে যদিও আমার অনেক দিন আগে থেকেই বন্ধুত্বতা ছিল, ডিজিটাল ফরম্যাটে, ডিজিটাল প্ল্যাটফর্মে। তো আমি হঠাৎ করেই স্যারকে এই প্রপোজালটা দিই যে এরকম একটা প্রোগ্রাম আমাদের চলে, এবং সেখানে আপনাকে যদি একটা সেশনে আমরা পাই আলোচক রূপে, আমরা সমৃদ্ধ হব, আমাদের শিক্ষার্থীরা সমৃদ্ধ হবে। স্যার এক কথায় রাজি হয়েছেন, কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই রাজি হয়েছেন, এবং অত্যন্ত আগ্রহের সহিত উনি আমাদের এই আলোচনা সভায় আসার জন্য অপেক্ষা করেছেন। এর আগে আমাদের কোনো পূর্ব পরিচিতি ছিল না পরস্পরের, মানে এটাও এক ধরনের সরাসরি দর্শন, যদিও ক্যামেরার মাধ্যমে, কিন্তু সরাসরি দর্শন বলছি কারণ এটা কোভিড পিরিয়ড আমাদের শিখিয়ে দিয়েছে। তো তার আগে কিন্তু আমাদের কোনো রকম প্রত্যক্ষ যোগাযোগ ছিল না। এই বৈঠকির সূত্র ধরেই বহু মানুষের সাথে যেমন আমাদের অনেকের প্রত্যক্ষ যোগাযোগ তৈরি হয়েছে, স্যারের সাথেও তার ব্যতিক্রম নয়। স্যারকেও আজকে আমরা ত্রিপুরা, শুধু ত্রিপুরা রাজ্য, আমরা ভারতবর্ষের একটা একেবারে মানে শেষ প্রান্তের, একদিকের শেষ প্রান্তের একটা রাজ্য বলতে পারি। আহ, এবং সেই পশ্চিমবঙ্গের থেকে হয়তো ভৌগোলিক সীমানাগত দূরত্ব অনেকটাই কাছাকাছি, কিন্তু যেহেতু মাঝখানে আমাদের একটা অন্য দেশ পড়ে যাচ্ছে, যার ফলে আমাদের দূরত্বটা অনেক ঘুরিয়ে ফিরিয়ে অনেকটাই হয়ে যায়। কিন্তু আমাদের পশ্চিমবাংলার মানুষের সাথে ত্রিপুরাবাসীর মানসিকতাগত, সংস্কৃতিগত বা ভাষাগত একটা আহ, মানে অবিচ্ছিন্নতা রয়েছে। কারণ তারাও বাংলা ভাষায় প্রাঞ্জলতার সঙ্গে চর্চা করেন। ওনারাও ত্রিপুরাবাসী, বা সেখানকার সংস্কৃতির সাথে বাঙালি, এই পশ্চিমবাংলার সংস্কৃতির একটা অভিন্ন যোগাযোগ আছে, বা একটা নিবিড় যোগসূত্র রয়েছে। সুতরাং আমরা তাই ভিন রাজ্য থেকে হলেও আমরা একজন ঘরের মানুষকেই পেতে চলেছি আজকের এই আলোচনা সভায়। আমি ওনার সম্পর্কে দু চারটে কথা বলেই আজকের মূল আলোচনায় ওনাকে আহ্বান জানাবো।
আজকের যে আলোচ্য বিষয় আছে এটা যারা এখানে পেশাদারী মানুষ আছেন তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ বটেই। যারা আগামী দিনে বিভিন্ন পেশায় নিয়োজিত হতে চলেছ বা চলেছেন তাদের জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। কারণ আমরা অনেকেই পড়াশুনো করি একটা লক্ষ্য নিয়ে যে একটা আমাকে কোনো কাজ জোটাতে হবে এবং সেই কাজ সফলতার সঙ্গেই পেতে হবে, সেটা সফলতার সঙ্গে আমাকে সেই কাজটা করতেও হবে। কারণ আমাকে সেটা রুজি রুটি দেবে, আমাকে সেটা পেটের ভাত যোগাবে, আমার ফ্যামিলিকে পোষণ পালন করবে। সেই সূত্র ধরেই আমাদের প্রত্যেকেরই শিক্ষা শেষে একটা কাজের দরকার পড়ে এবং পছন্দসই কাজ হলে তো অবশ্যই ভালো। অনেক সময় পছন্দ না থাকলেও আমাদের পেটের তাগিদে করতে হয়। ঠিক এর সাথেই সঙ্গতি রেখে আজকের এই টপিকটা অকুপেশনাল ওয়েলনেস অ্যান্ড পজিটিভ হেলথ, অর্থাৎ পেশাদারী সুস্থতা বা পেশাগত সুস্থতা, পেশা সম্পর্কিত সুস্থতা। আমরা এতদিন শুনেছি শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, প্রাক্ষবিক সুস্থতা, সামাজিক সুস্থতা, এরকম অনেক রকম টার্ম শুনেছি। কিন্তু আমরা এই পেশাদারী সুস্থতা বা পেশাগত বা পেশা সংক্রান্ত সুস্থতা এটা কিন্তু এতটা খেয়াল করে দেখি না। আমার যে কর্মক্ষেত্র, আমার যে পেশার জায়গা, আমার যে কাজের জায়গা, সেখানেও এক ধরনের একটা সুস্থতা প্রয়োজন। সেখানেও নিজেকে সুস্থ রাখতে হয়, সেখানেও একটা সুস্থ পরিবেশ গড়ে তুলতে হয়। সেখানেও তবেই সেখানকার প্রত্যেকটা কর্মচারী নিজেকে সুস্থ মনে করতে পারেন, সুস্থভাবে কাজ করে যেতে পারেন এবং আহ, মানে যার ফলে কি বলবো, একটা সার্বিক সুস্থতার বিরাজ ঘটে। আমি আমার কর্মক্ষেত্রে একটা অশান্ত হয়ে পড়লাম, কর্মক্ষেত্রে খুব চাপের সম্মুখীন হলাম এবং যেটা আমি হয়তো আমার অফিসের বসকে গিয়ে বলতে পারছি না, আমি সেই রাগটা এসে ঝাড়ছি কোথায়? রাগটা দেখাচ্ছি আমার বাড়ির সদস্যদের উপর, আমার পরিবারের সদস্যদের উপর। আমি আহ, আমরা চোখে টিভিতে চোখ রাখলে বা বিভিন্ন নিউজ পেপারে চোখ রাখলে মাঝে মধ্যে আমাদের কাছে এরকম কিছু কিছু খবর উঠে আসে, চোখে পড়ে, নজরে আসে যে অফিসের ওই কর্মচারীটা সুইসাইড করেছে, বা টিভিতে কেউ একজন পাশের বাড়ির ভদ্রলোক, টিভির সাংবাদিক, তিনি ইন্টারভিউ নিচ্ছেন যে উনি কেন এই অবস্থার শিকার হলেন বা উনি কেন এই ধরনের একটা পদক্ষেপ নিলেন। পাশের বাড়ির জন বলছে হয়তো যে উনি কিন্তু এরকমটা নন, উনি অনেক ভালো মানুষ ছিলেন, সবসময় হাসি খুশি থাকতেন, সবসময় এই থাকতেন, সবসময় সবার সাথে মিশতেন, সবাইকে খুব ভালোবাসতেন, তারপরেও এইরকম একটা পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। নিশ্চয়ই তাহলে সেটা আমাদের কাজের জায়গার দিকেও আহ, মানে তদন্ত করলে দেখা যাবে যে সেই কাজের জায়গায় বা তার পেশা সংক্রান্ত বিষয়গুলোতে কোথাও না কোথাও কোনো রকম ভাবে তিনি অশান্তির মধ্যে বা চাপের মধ্যে ছিলেন। যাই হোক, সেই সম্পর্কে বিস্তারিতভাবে বলবেন আজকের আলোচক মহাশয়। আমি ওনার সম্পর্কে দু চার কথাই বলছি। খুব ওনাকে ব্যক্ত করতে গেলে হয়তো অনেকটা সময় লাগবে, কারণ ওনার ব্যাপ্তি এতটাই বিশাল। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিএসসির গোল্ড মেডেলিস্ট এবং এমএসসির সেকেন্ড টপার এবং পরবর্তীকালে ডিবিটি ফেলোশিপ, ত্রিপুরা ইউনিভার্সিটি ফেলোশিপ, এরকম বিভিন্ন সম্মানে উনি ভূষিত হয়েছেন। দীর্ঘ সময় ধরে এই শিক্ষকতার পেশায় উনি রয়েছেন, শিক্ষকতার নেশায় আচ্ছন্ন রয়েছেন এবং পাশাপাশি নিজেকে গবেষণায় আচ্ছন্ন রেখেছেন নিবিড়ভাবে। বিভিন্ন সময়ে শিক্ষকতা, গবেষণা এদের পাশাপাশি তিনি বিভিন্ন প্রশাসনিক, যেগুলো একটা প্রতিষ্ঠানে থাকতে গেলে বিভিন্ন সময়
বিভিন্ন রকম দায়িত্ব পালন করতেই হয়। উনিও তার অন্যথা নন, বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন, এখনও রাখেন, আগামীতেও রাখবেন, এবং পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম করেছেন, বিভিন্ন আলোচনা সভা পরিচালনা করেছেন, উদ্যোগ নিয়েছেন এবং সুচারুরূপে সেগুলো সম্পন্ন করেছেন, এবং নিজেও বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন আলোচনায়, বিভিন্ন আহ, সেটা জাতীয় স্তরের হোক, আন্তর্জাতিক স্তরের হোক, এই ধরনের কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছেন। এর পাশাপাশি আমি একটু আগেই বললাম যে গবেষণা কার্যের সঙ্গে নিবিড়ভাবে উনি যুক্ত রয়েছেন, যার ফলে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক যে আহ, পুস্তক বা বিভিন্ন যে জার্নালগুলো রয়েছে সেগুলোতে ওনার নিয়মিত আহ, গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়ে চলেছে, এবং যার দ্বারা আপামর শিক্ষার্থীকুল বা আপামর জনসাধারণ বা সমাজ নিরবিচ্ছিন্নভাবে উপকৃত হয়ে চলেছে, আগামীতেও হবে। এ কথা আর বলার অপেক্ষা রাখে না। আমরা আজকে স্যারের কাছ থেকে সেই পেশাদারি বা পেশা সংক্রান্ত সুস্থতা এবং ইতিবাচক স্বাস্থ্য এই সম্পর্কে আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি। স্যার, স্যারকে আহ্বান জানাচ্ছি। স্যার, আপ আনমিউট প্লিজ। ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা সবাইকে। শুভ সন্ধ্যা স্যার। স্যার, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে পরিষ্কার স্যার। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। প্রথমেই ধন্যবাদ জানাই স্যার উজ্জ্বল মাহাতো স্যারকে, যিনি আমাদের এই বৈঠকই তোমায় আমায় মিলে এটার কনভেনার। তারপর প্রিন্সিপাল স্যার আছেন ডক্টর দেবকুম রাহা স্যার ফ্রম সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ। তারপর প্রিন্সিপাল স্যার ডক্টর নরেন্দ্রনাথ রয়, প্রিন্সিপাল বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়, কোচবিহার। এবং বৈঠকে এবং তার পুরো টিমকে অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, আপনাদের সাথে কথা বলতে পারছি। এখানে একটু ওয়েদার প্রবলেম চলছে বাইরে, তো আমি চাইবো স্যার যদি অ্যালাউ করেন আমার ক্যামেরাটা অফ করে জাস্ট স্লাইড প্রেজেন্টেশনটা করতে, কারণ নেটওয়ার্ক ইস্যু হয়ে যেতে পারে যে কোনো সময়। নো প্রবলেম স্যার, নো প্রবলেম, অ্যাজ ইউ উইশ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার। বৈঠকই তোমায় আমায় মিলে আজকে আমাদের 159তম এপিসোড। আর আজকের আলোচ্য বিষয় অকুপেশনাল ওয়েলনেস অ্যান্ড পজিটিভ হেলথ। যেটা দাঁড়ালো সেটা হলো পেশাগত সুস্থতা ও ইতিবাচক স্বাস্থ্য। আশা করি সবাই দেখতে পাচ্ছেন আমার স্লাইড গুলো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার ক্লিয়ারলি। ঠিক আছে, স্লাইড গুলো আমি ইংলিশে বানিয়েছি, যাদের ইংলিশ আছে ওদের বুঝতে সুবিধা হবে ওনাদের, আমি বলবো বাংলায়, ওনার এই মিডিয়ামটাই ভালো হবে। তো অকুপেশনাল ওয়েলনেস মানে সেটা যেটা দাঁড়ালো পেশাগত সুস্থতা ও ইতিবাচক স্বাস্থ্য। সোজা কথা বলতে গেলে কি করে আমরা ভালো থাকতে পারি সেটা দাঁড়ালো। এবার ওয়েলনেস উইলটা যদি আমরা দেখি, মানে কি কি রকমের ভালো থাকা বা কি কি ধরনের ভালো থাকা আছে আমাদের মধ্যে আছে, বা আমাদের আমাদের চারপাশে সমাজের মধ্যে আমরা থাকতে পারি। স্যারও বলছিলেন একটু আগে এই কথাগুলো। পরিবেশগত ভালো থাকা, পরিবেশটা ভালো পরিবেশে আছি কিনা আমরা। পরিবেশ বলতে আমি এখানে এনভায়রনমেন্টের কথা বলছি, কোনো পলিউটেড দূষিত পরিবেশে আছি নাকি সুস্থ বাতাস বায়ুর মধ্যে আছি সেটা। ইন্টেলেকচুয়াল ওয়েলনেস বা বুদ্ধিগত ভালো থাকা, স্পিরিচুয়াল আধ্যাত্মিক, ইমোশনাল বা সাইকোলজিক্যাল আছে, ফিজিক্যালি ভালো থাকা, আপনার ফাইন্যান্সিয়াল আর্থিকভাবে ভালো থাকা, সোশ্যাল মানে সামাজিকভাবে আপনি ভালো আছেন, ভালো সমাজে বাস করছেন, আপনাদের
প্রতিবেশী যারা আছে ওরা ভালোভাবে সমাজটাকে চালিয়ে নিচ্ছে। কিন্তু আজকের আলোচ্য বিষয় হলো অকুপেশনাল বা পেশাগত সুস্থতা। এবার পেশাগত সুস্থতা, পেশা বলতে কি বোঝায়? সাধারণত আমরা বুঝতে পারি আপনি হয়তো একজন ডক্টর, বা আপনি হয়তো আছেন পাইলট, বা ধরুন আপনি একজন আর্টিস্ট, মিউজিশিয়ান, বা আপনি হয়তো একটা এন্টারপ্রেনার, আপনার কোনো শপ আছে, বা কোনো আহ, নতুন বিজনেস আপনি স্টার্ট করতে যাচ্ছেন বা স্টার্ট করেছেন, অফিসে আপনি কাজ করছেন, আপনি স্কুলে পড়াচ্ছেন, শিক্ষকতা করছেন, বা কলেজে করছেন। সাধারণত এগুলোকেই আমরা পেশা বলতে বুঝি। কিন্তু ডেফিনেশন কি বলছে, পেশার ডেফিনেশন কি বলছে? আমি যদি সেটা বলি, সেটা দাঁড়ায় যে দ্য প্রিন্সিপাল অ্যাক্টিভিটি বাই হুইচ এ পার্সন আর্নস দেয়ার লিভিং। তার মানে আপনার সেই অ্যাক্টিভিটিটা, সেই কাজগুলো যেটা দিয়ে আপনি আর্ন করছেন। কি আর্ন করছি? নিশ্চয়ই আমি টাকা পয়সা আর্ন করছি। কেন? আমার 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 নিজেকে বাঁচতে হবে, আমার পরিবারকে বাঁচতে হবে, বাঁচাতে হবে, আমাদের প্রত্যেক দিনের কাজকর্মগুলো চালিয়ে যেতে হবে। সো ফর দ্যাট আই হ্যাভ টু আর্ন। বা হতে পারে দ্য প্রিন্সিপাল অ্যাক্টিভিটি দ্যাট হুইচ অকুপাইজ দেয়ার টাইম অর এনার্জি। সেই অ্যাক্টিভিটিটা, প্রিন্সিপাল মানে মেইন, আপনাদের মুখ্য অ্যাক্টিভিটিটা, যেটা আপনার অনেকটা সময় এবং অনেকটা এনার্জি নিয়ে নিচ্ছে। আমি ঘুমাচ্ছি, আমি খাওয়া দাওয়া করছি, খেলাধুলা করছি, এগুলো নয়। বেশিরভাগ সময় আপনি যে অ্যাক্টিভিটিটার জন্য আপনার সময় দিচ্ছেন বা আপনার এনার্জি, শক্তি খরচ করছেন, সেটাও হতে পারে, বা যার দ্বারা আপনি আর্নিং করছেন সেটাও হতে পারে। আমি কেন দ্বিতীয়টা বললাম? এই যে পেশাগুলো আছে, ধরুন আপনি অ্যাকাউন্টেন্ট, ইলেকট্রিশিয়ান বা জার্নালিস্ট, আপনি আর্নিং করছেন, ঠিক আছে। কিন্তু এখন যারা স্টুডেন্টস যারা আছেন, ছাত্ররা যারা আছেন বা আছো, তোমরা তো এখন আর্নিং করছো, কিন্তু যেটা করছো দ্যাট ইজ ফর আর্নিং। মানে তোমাদের উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই জানার কোনো শেষ নেই। সারা জীবন আমরা জানি, সারা জীবন আমরা শিখতে পাই বা শিখি, সবার কাছ থেকেই শিখি। কিন্তু আমাদের মানে আসল উদ্দেশ্যটা কি? আমাকে ভালো পড়াশোনা করে ভালো রেজাল্টটা করতে হবে, তারপর হয়তো আমি কম্পিটিটিভ এক্সামে যাব বা কোথাও চাকরি জবের জন্য যাব, দেন আই ক্যান আর্ন। আমার মনে হয় সেটাই মুখ্য উদ্দেশ্য। তো এখন তুমি হয়তো আর্নিং করছো না, কিন্তু সেই পড়াশোনার জন্য বা স্টাডির জন্য, which occupies most of your time and energy। তার মানে আমি বলবো, তোমরা যারা স্টুডেন্ট আছো বা যারা স্টাডি করছো, তোমরাও কিন্তু পেশার মধ্যে আছো। তাই পড়াশোনাটাকে বা স্টুডেন্টটাকে আমি পেশা হিসেবে আমি ধরে নিচ্ছি। কিছু উদাহরণ দিতে পারি। ধরো তুমি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য গেছো, বা আপনি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য গেছেন, সেখানে আপনাকে যখন জিজ্ঞেস করা হয় বা ফর্মটা ফিল আপ করতে হয়, বা আপনি টেক্সট জমা দিচ্ছেন, ফর্ম ফিল আপ করতে হয়, যারা স্টুডেন্ট তারা কি লিখবে? তোমার পেশা বা অকুপেশন কি লিখবে? তোমরা স্টুডেন্ট লিখবে বা স্টুডেন্ট লিখো। ব্যাংকে গেছো কোনো পাসবুক ওপেন করতে, সেখানে তোমরা প্রফেশনের জায়গায় স্টুডেন্ট লিখে দাও। আমিও লিখেছি যখন স্টুডেন্ট ছিলাম। সো স্টাডি ইজ এ পেশা, তুমি ধরেই নিতে পারো। স্টাডি ইজ এ প্রফেশন। তুমি আর্ন করছো না, আর্নিং এর জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করছো, এবং মোস্ট অফ ইউর এনার্জি, মোস্ট অফ ইউর টাইম তুমি স্টাডির জন্য দিচ্ছ, ফর ইউর বেটার ফিউচার বা গোল্ডেন ফিউচার, দ্য গোল্ডেন অপরচুনিটি হুইচ আর ওয়েটিং ফর ইউ ইন নিয়ার ফিউচার, ভেরি সুন। না, সেটাই। আমি এই কথাটা বললাম কারণ অনেক স্টুডেন্টই আজকে আছো আমার সাথে, শুনছো, সেটাই ভালো লাগছে দেখে। তবে যেহেতু বৈঠকি এবং তার উদ্দেশ্যটাই তোমায় আমায় মিলে তার মধ্যে আছে, তার মানে আমি শুধু বলবো না, তোমরাও নিশ্চয়ই আজকে বলবে। যে কোনো রকমের জিজ্ঞেস থাকলে আমাকে থামিয়ে দেবে, মাঝখানেই তোমরা জিজ্ঞেস করতে পারো, বা তোমাদের নিজেদের যদি কিছু বলার থাকে, বক্তব্য থাকে এই আনুষঙ্গিক বিষয়ে, তোমরাও বলতে পারো। আচ্ছা, আহ মানে দেখো, এই যেটা আমি লাইনটা দেখাচ্ছি, আমি পড়ছি কি আছে সেটা, ডিড ইউ নো দ্যাট আমাদের ভারতবর্ষে অ্যারাউন্ড 60 to 75% অফ দ্য এমপ্লয়িজ, পেশাদার লোক যারা আছে, আমি আবারও বলছি, এখানে শুধু এমপ্লয়ি বলতে যারা অফিসে কাজ করছে তাদেরকে আমি বলছি না। আপনার নিজের কোম্পানি হতে পারে, আপনার নিজের দোকান হতে পারে, যে কোনো রকমের পেশা আপনি হতে পারে।
আপনি পেশায় হতে পারেন। দেখা যাচ্ছে সার্ভেতে around 60 to 65% employees they are feeling stressed at work regularly. এই ডাটাটা কারা দিয়েছে? এটা দিয়েছে কিছু আমাদের জার্নালস বা নিউজ পেপারস আছে, দ্য ইকোনমিক টাইমস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডস, তারা তাদের রিপোর্টে এটা দিয়েছে। ইন্টারন্যাশনাল পিকচারটা কি? তাদের মধ্যে আরো বেশি, ইন্ডিয়ানদের থেকেও আরো বেশি, মানে কারোরই আমি বলতে পারবো না যে 60% বা তার নিচে ওয়ার্ক স্ট্রেসটা নেই, আছে, প্রত্যেকেরই আছে। তার মানে এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন। কেন সেটা আমাদেরকে আগে বুঝতে হবে, যতটুকু সম্ভব আমাদেরকে সেটা দূর করতে হবে বা নিজেকে দূরে রাখতে হবে। হয়তো আমরা 60%কে কমিয়ে 0% করতে পারবো না, বা এখনকার সময়কালে আমার স্ট্রেসটাকে কমিয়ে একদমই 0 করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট আমরা শিখতে পারবো সেই স্ট্র্যাটেজিগুলো বা সেই পদ্ধতিগুলো যেটা দিয়ে আমরা আমাদের স্ট্রেসটাকে কন্ট্রোল করতে পারি। যারা ছাত্ররা আছো বা আছেন তাদেরকে বলছি, তোমাদের স্ট্রেস গুলো কি চলে আসে, তোমাদের কি কি স্ট্রেসের ব্যাপার আছে? আমি যেটা দেখি আমাদের ছাত্রদের, আমি ইন্ডিভিজুয়াল কাউকেই বলছি না, কিন্তু মোস্ট অফ দ্য কেসে আমি যেটা দেখতে পাই আমার ছাত্রদের মধ্যে, দেখতে পেয়েছি লাস্ট অনেকগুলো বছরে, মেইনলি এই যে করোনা প্যান্ডেমিকটা গেল তারপর থেকে যেটা দেখা যাচ্ছে, বা আমি আরো বলতে পারি আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি সিস্টেমটা শুরু হয়েছে কলেজ এবং ইউনিভার্সিটিতে, এই গত 2-3 বছর ধরে এই ট্রেন্ডটা দেখতে পাচ্ছি। সেটা হলো কি? সেইটা হলো এক্সামে গিয়ে বা এক্সামের কিছুদিন আগে থেকে 7 দিন ধরো, 10 দিন ধরো, 5 দিন ধরো, দেখা যাচ্ছে স্টুডেন্টরা খুবই স্ট্রেসড হয়ে যাচ্ছে, সে ছেলেই হোক বা মেয়েই হোক, মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যাংজাইটি বেড়ে যাচ্ছে। পরীক্ষার আগের দিন 2 দিন 3 দিন ঘুম নেই, সারা রাত্র পড়ছে বা প্র্যাকটিক্যালস গুলো লিখছে, যাদের প্র্যাকটিক্যালস গুলো আছে দেখা যাচ্ছে ওদের ভমিটিং হচ্ছে, ওদের বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, বিপিটা বেড়ে গেল, ডাক্তারের কাছে ছুটতে হলো। এমন করে দেখা যায় আনফরচুনেটলি কারোর হয়তো এক্সামটাই দেওয়া হয়নি, ব্যাক পেপার চলে আসছে, খুবই দুঃখের ব্যাপার। এখন কথা হলো স্ট্রেস গুলো কেন হচ্ছে? আগে কি সেটা ছিল না? ছিল। স্ট্রেস গুলো কেন হচ্ছে? কিছু কিছু কেস হতে পারে কি একটা ফিয়ার, মানে আমি এক্সামে যাব সেটা আমার ভয়, ভয় লাগছে আমি কি করে এক্সাম দেব। কিন্তু আমি মনে করি না এজ এ টিচার একজন ছাত্র যে মাধ্যমিক বোর্ডের এক্সামটা দেবে বা 12 ক্লাসের বোর্ড এক্সাম দেবে বা কলেজ বা ইউনিভার্সিটির এক্সামে বসবে, সে তো আজকে প্রথমে এক্সাম দিচ্ছে না। নার্সারি থেকে শুরু করে, বা নার্সারি আমি ছেড়েই দিলাম, ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 9 অব্দি এক্সাম দিয়ে সে ক্লাস 10-এ উঠেছে, তাহলে তার তো সেই এক্সাম ফিয়ারটা বা স্টেজ ফিয়ার থাকার কথা নয়, এবং নেই। সমস্যাটা হলো এইখানে যে আমি যে লিখবো, আমার তো সিলেবাসটাই শেষ হয়নি, আমার তো পড়াই হয়নি, আমি লিখবোটা কি করে, কোত্থেকে লিখবো, কোত্থেকে কি আসবে, আমার তো সিলেবাসটাই জানা হয়নি। আমি হয়তো কলেজে যাইনি ঠিক মতো, বা কলেজে গেছি স্যার বা ম্যাডামের ক্লাসটা ওইভাবে মনোযোগ দিয়ে শুনিনি, বন্ধুদের সাথে একটু বিজি ছিলাম, ফ্রেন্ডশিপটাও তো আমাকে রাখতে হবে, বা আমি হয়তো একটু সোশ্যাল মিডিয়াতে, আমি তো একটু বেশি সোশ্যালি, মানে অন্যদের চাইতে আমি নিজেকে একটু বেশি সোশ্যাল মনে করি, তো আমি একটু সোশ্যাল মিডিয়াতে খুব বেশি বিজি ছিলাম যাতে লোকে আমাকে আনসোশ্যাল না বলে, সেটা করতে গিয়ে আমার হয়তো পড়াটা হয়, সামহাও আমি মিস করে গেছি, নেক্সট ইয়ার থেকে আমি ভালো করে পড়ব। কিন্তু এখন কি করা, আমার তো 2 দিন পরেই পরীক্ষা, এখন আমাকে রাত জেগে পড়তে হবে, আমি পড়ছি সারা রাত জেগে, খাবারটা কমিয়ে দিলাম, খাচ্ছি না, একবেলা খাচ্ছি, ঘুমটাও আমি করছি না, আমি ঘুম টুম ছেড়েই দিয়েছি, বা হয়তো আসছেই না, ন্যাচারালি আসছে, সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে। এখন আমার শুরু হয়ে গেল নানা রকম উপসর্গ, চলো ডাক্তারের কাছে যাই, দেখাই, প্রেশারটা দেখাই, ভমিটিং এর ওষুধ নিয়ে যাই এক্সাম হলে। এই সমস্যাগুলো কেন আসছে? দেখো, আমি দোষ দিতে চাইছি না কাউকে, সমস্যাটা হলো হয়তো আমরা ম্যানেজমেন্টটা জানি না, কি করে ম্যানেজ করতে হয় জানি না। দেখো, দুটো দিক হতে পারে, আমি যারা ছাত্ররা আছো এখনই আমার সঙ্গে তাদেরকেই বলছি, দেখো দুটো দিক হতে পারে।
সবকিছুরই কিন্তু তুমি ইনস্ট্যান্টলি ম্যানেজমেন্ট করা পসিবল না। যে কোনো সমস্যাই আসুক লাইফে, কিছু কিছু সমস্যা আছে তুমি ইনস্ট্যান্টলি সলভ করে নিতে পারো, কিছু কিছু সমস্যা আছে তোমাকে আগে থেকে ভাবতে হবে, প্রিপেয়ার থাকতে হবে। এই এক্সাম ফিয়ারটা কাটানো, সেটা এটা লং টার্ম ইনভেস্টমেন্ট। আমরা আছে না টাকা পয়সা জমাই, প্রত্যেক দিন আমি 1 টাকা করে জমাই, 1 বছর পরে দেখলাম আমি 365 টাকা হয়ে গেল আমার কাছে, আমি খুব খুশি। তেমনি প্রত্যেক দিন যদি আমি একটু একটু করে পড়ি, সিলেবাসটাকে শেষ করি, বছরের শেষে যে আমার ইনভেস্টমেন্টটা বেরোবে সেটা অনেক হবে। সেই ইনভেস্টমেন্টের উপরে আমি সুদ পাবো, সুদ লাগবে। সুদটা কি লাগবে? দেখবো যে আমার প্রত্যেকটা কোয়েশ্চেন বা মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আমার কমন পড়েছে, এবং তোমার কোয়েশ্চেন গুলোতে অর আছে, 10টার মধ্যে 5টা আনসার করতে হবে, হয়তো তোমার 10টাই কমন পড়ে গেছে। এবার তুমি তো খুশি, তোমার থেকে আনন্দের আর কেউ নেই। তোমার স্ট্রেসটা কোথায় রইলো? স্ট্রেসটা রইলো না। পরীক্ষার আগেও তোমার স্ট্রেস নেই, 7 দিন আগেও নেই, 10 দিন আগেও নেই। কেন? আমার তো সিলেবাস হয়েই গেছে। কিসের স্ট্রেস? আমি রিভাইজ করব, এক্সামে যাব, আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরে আসবো, নেক্সট এক্সামের জন্য প্রিপেয়ার হবে। তাহলে আমাকে লং টার্ম ইনভেস্টমেন্টটা করতে হবে কি করে? প্রত্যেক দিন আমাকে পড়তে হবে। আমি বলছি না যে তুমি একদম দরজা জানালা বন্ধ করে, মোবাইল বন্ধ করে সোসাইটি থেকে আলাদা হয়ে পড়াশোনা করো, একদম না। সব দরকার আমাদের লাইফে, বন্ধুদের যেমন দরকার, সবার সবকিছু দরকার। এনজয় করবে না কেন? এনজয় করবে, এটাই তো বয়স। এনজয় করো, ক্যান্টিনে যাও। আমার স্টুডেন্টদেরকে আমি এভাবেই বলি ক্লাসে, তোমাদেরকেও বলছি, যাও লাইব্রেরিতে যাও, ক্যান্টিনে যাও, বন্ধুদের সাথে আড্ডা দাও, কিন্তু পড়াটাকে স্যাক্রিফাইস করে না, পড়ার বিনিময়ে এগুলো না। ইকুয়ালি ইম্পর্টেন্ট আমার কাছে ফেসবুক বা ইনস্টাগ্রাম যাই বলো, যেমন ইম্পর্টেন্ট পড়াটাও ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন পড়তে হবে। কতটুকু পড়বে সেটা তুমি ডিসাইড করো, তুমি তার মালিক। ভবিষ্যতে তুমি কি হতে চাও বা তোমার ক্যারিয়ারটা কোন দিকে নিতে চাইছো, তার একমাত্র মালিক তুমি। কেউ সেটা তোমাকে বলে দিতে পারে না। তুমি ডিসাইড করো কতটুকু পড়বে। তুমি প্রত্যেকদিন 5 মিনিট পড়ো, নাকি 1 ঘন্টা পড়বে, না কি পড়বে, সেটা তোমার উপর। কিন্তু আমি সবাইকে বলি, ছাত্রদেরকে বলি, প্রতিদিন বইটা নিয়ে একটু হলেও পড়ো, 10-15 মিনিট হলেও দেখো। দেখবে এই যে তুমি ইনভেস্টমেন্ট করে যাচ্ছ, পরীক্ষার আগের দিন বা পরীক্ষার 7 দিন আগে তুমি ইনভেস্টমেন্টের রিটার্নটা পেয়ে যাবে, এবং সেটা একটা বিশাল মাপের, না টাকা পয়সা হবে না, বিশাল মাপের তোমার কি হবে, তোমার জ্ঞানটা বেড়ে গেল, তোমার মেমোরিটা ফুল হয়ে, অলরেডি ফুল হয়ে আছে। এগুলো স্টুডেন্টদের জন্য আমি কথাটা বললাম। এখন আমার মেইন আলোচনায় ফিরে আসছি। যেহেতু তোমরা অকুপেশনে যাচ্ছ বা যাবে ভবিষ্যতে, বা যারা অলরেডি অকুপেশনে আছেন ওনাদেরকে বলছি, দেখুন সেই অকুপেশনাল মানে পেশাগত সুস্থতার বেলায়, এবার পেশা, ধরুন আমি কাজ করছি কোথাও একটা কলেজ বা ইউনিভার্সিটিতে আছি, পড়াচ্ছি, এবং আমি তো সেটার মালিক নই, আমার অথরিটি আছে বা একটা অর্গানাইজেশন আছে। এবার আমি যদি ভালো পারফরমেন্স দিই, আমার যেমন ডেভেলপমেন্ট হবে, আমার অর্গানাইজেশনেরও ডেভেলপমেন্ট হবে। তাহলে ইটস এ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তাই তো? আমার উন্নতি হচ্ছে, আমার অর্গানাইজেশনের উন্নতি হচ্ছে। তাহলে যদি পেশাগতভাবে সুস্থতা হয় এবং তার থেকে আমার স্বাস্থ্যটা ভালো হয়, স্বাস্থ্যের কথাটা আমি একটু পরে আসছি, 2টো স্লাইড পরে আসছি, স্বাস্থ্যটাও যদি আমার ভালো হয়, তাহলে মিউচুয়ালি দুজনেরই বেনিফিট। কোন দুজন? আমি এজ এ ইন্ডিভিজুয়াল, আমি নিজে এজ এ পেশাদার লোক, এবং আমার অর্গানাইজেশন, সেটা আমার কলেজ হতে পারে, সেটা আমার ধরো কোনো কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি হতে পারে, কোনো হসপিটাল হতে পারে, যে যেখানে আছে, কোনো শপ হতে পারে। কি কি লাভ হচ্ছে? কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ হচ্ছে, আমার নিজের স্ট্রেসটা কমে যাচ্ছে, হ্যাপিনেস, সারাদিন আমি হ্যাপি থাকতে পারবো না, কিন্তু হ্যাপিনেসটা কিছুটা হলেও বেটারও হচ্ছে, বাড়ছে, কারণ আমি একটা ভালো জায়গায় আছি, আমি আর্নিং করছি, অবভিয়াসলি অন্যদের চাইতে কিছুটা হলেও আমি বেশি হ্যাপি। ফিজিক্যাল হেলথটাও আমার বেটার হচ্ছে। অর্গানাইজেশনের কি লাভ? আমি যে জায়গায় চাকরি করছি ওনাদের কি লাভ? তাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, প্রোডাক্টিভিটি মানে আউটপুট। আউটপুট বলতে এবার তুমি বলতে পারো আমি কলেজে পড়াই, আমার কলেজের কি প্রোডাক্টিভিটি? আমার কলেজ তো কোনো প্রোডাক্ট বানায় না, কিন্তু স্টুডেন্টরা পাস আউট করছে,
স্টুডেন্ট রেজাল্ট বেটার হচ্ছে, সেখান থেকে গিয়ে স্টুডেন্টদের প্লেসমেন্ট হচ্ছে, রিসার্চ কাজ হচ্ছে, এগুলো সমাজের কাজে লাগছে, কিছু কিছু কমিউনিটি সার্ভিস হচ্ছে, সেই প্রোডাক্টিভিটি গুলো বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে। লোয়ার অ্যাবসেন্টিজম, যারা যারা কাজ করছে তাদের অ্যাবসেন্ট হওয়াটা কমে যাবে, অলমোস্ট তারা প্রেজেন্ট থাকবে। হায়ার রিটেনশন, এমপ্লয়ি গুলো থাকবে ইনস্টিটিউটে, আপনার ইনস্টিটিউট ছেড়ে যাবে না। আছে এমন লোক একবার এখানে কাজ করছে, ছেড়ে আরেকটায় চলে যাচ্ছে, নেক্সট ইয়ার আরেক জায়গায় চলে গেল, ছেড়ে যাবে না, সেই অর্গানাইজেশনই থেকে যাবে যদি অর্গানাইজেশনেরও স্বাস্থ্যটা ভালো হয়, ফ্যাসিলিটিস গুলো ভালো হয়। আমি আসছি কোথায় কি ফ্যাসিলিটি হতে পারে। কোম্পানি কালচারটা ইমপ্রুভ হবে আর ইনোভেশনও হবে। তাহলে পেশাগত স্বাস্থ্য বা সুস্থতা, সেটা ডিফিনিশনটা কি, মানে আমরা কি করে সংজ্ঞাটা কি করে টানতে পারি? এবার আমি বললাম যে সবাই হ্যাপি, তার মানে কি আপনি আপনি ঢুকলেন অফিসে, আপনি দেখলেন সবাই হাসছে, সারাদিন হাসছে, সেটা তো হতে পারে না, মানে দ্যাট ইজ নট এ ওয়ার্ক কালচার, তাই তো? তাহলে আমি কি করে ডিফাইন করবো অকুপেশনাল ওয়েলনেস? এভাবে ডিফাইন করা যায়, মানে আমার মনে হয়, আমি আমি আমার নিজের যেটা এক্সপিরিয়েন্স গেইন করেছি তার থেকেই বলছি। পেশাগত সুস্থতা আপনি এরকম ভাবে ভাবতে পারেন যে কাজ এবং অবসরের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা। আপনি যখন কাজ করছেন এবং যখন অবসর নিচ্ছেন, কাজের মাঝখানে হতে পারে বা অফিসের আগে বা পরে হতে পারে, কাজ এবং অবসরের মধ্যে ভারসাম্য বজায় রাখার ক্ষমতা, হাউ মাচ ক্যাপেবল ইউ আর টু মেনটেন দ্য ব্যালেন্স বিটুইন ইউর ওয়ার্ক এন্ড দ্য লেজার। তার মানে কাজ এবং অবসরের মধ্যে ভারসাম্য বজায় রাখা এমন ভাবে যা আপনার স্বাস্থ্যগত উন্নতি, আপনার ব্যক্তিগত সন্তুষ্টি এবং আর্থিক স্থিতিশীলতা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, সেটা দরকার। তার জন্যই আমরা কাজ করছি, কারণ আমাকে আর্ন করতে হবে, আমার পরিবারকে চালাতে হবে, আমার নিজেকে ভালো রাখতে হবে, আমার ফিউচারের জন্য কিছু হলেও আমাকে ইনভেস্ট করতে হবে কম বেশি। সো আর্থিক উন্নতি করা, তাহলে সেই ভারসাম্য বজায় রাখার ক্ষমতাটাই হলো অকুপেশনাল ওয়েলনেস। সেইটা যেমন আপনার আপনার নিজের বেলায় খাটছে, আপনি এজ এ এমপ্লয়ি, আপনার এমপ্লয়ার যিনি আছেন, আপনি মালিক বলুন, কোম্পানির সিইও বলুন, বা ম্যানেজিং ডাইরেক্টর বলুন, চেয়ারম্যান যাই বলুন, ওনাদের বেলাও একইবার ব্যাপারটা খাটছে। তাহলে কি দাঁড়ালো? মূলত এই পেশাগত সুস্থতাটা একটি কাজের মাধ্যমে আপনার সন্তুষ্টি, সেটা আপনি হতে পারে, আপনার অর্গানাইজেশনের হতে পারে, সমৃদ্ধি এবং অর্থ খুঁজে বের করা এবং নিশ্চিত করা যে কাজ একজনের সামগ্রিক জীবনে ইতিবাচক অবদান রেখেছে, তা থেকে বিচ্যুতি না ঘটিয়ে আপনাকে ডিট্রাক্ট করছে, আপনি লাইফেই আছেন এবং ভালো লাইফের মধ্যেই আছেন, গুড লাইফ মেনটেন করছে, তার সাথে সাথে আপনার সামগ্রিক জীবনের উন্নতি হচ্ছে এবং ইতিবাচক উন্নতি, পজিটিভ, নেতিবাচক হচ্ছে না, নেগেটিভ কিছুই হচ্ছে না। সেটা অকুপেশনাল ওয়েলনেসকে আমরা ডিফাইন করতে পারি, মানে সংজ্ঞা দিতে পারি। তাহলে ভেরিয়াস অ্যাসপেক্ট, কি কি দিক আছে অকুপেশনাল বা পেশাগত সুস্থতা? আপনার হতে পারে জব স্যাটিসফ্যাকশন এন্ড ফুলফিলমেন্ট, কাজের সন্তুষ্টি এবং তৃপ্তি। আপনার হতে পারে মানে ব্যালেন্স মেনটেন করা, ব্যালেন্স বিটুইন দ্য ওয়ার্ক এন্ড লাইফ, মানে আপনি তো কাজ করছেন, আপনি কাজের পরে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন, ফ্যামিলিকে সময় দিতে হচ্ছে, ছেলে বা মেয়েকে পড়াতে হচ্ছে, সময় দিতে হচ্ছে, আপনাকে বাজারটা করতে হচ্ছে, আপনার নিজের জন্য সময় দিতে হচ্ছে, আপনার খাওয়া আছে, ঘুম আছে, পরের দিনের জন্য আপনাকে অফিসে বা স্কুলে বেরোতে হবে, রেডি হতে হবে, হোম টাস্ক গুলো করতে হবে, এই ব্যাপারগুলো আছে। সো ওয়ার্ক লাইফ ব্যালেন্স, তাই তো, জব স্যাটিসফ্যাকশন এন্ড ফুলফিলমেন্ট, তার মানে আপনার কাজের সন্তুষ্টি এবং তৃপ্তি, আপনি নিজের কর্মজীবনে প্রকৃতভাবে সন্তুষ্ট কিনা, তৃপ্তি অনুভব করছেন কিনা, এবং নিজের কাজের মধ্যে অর্থ ও উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন। আপনি যে কাজটা করে যাচ্ছেন তার উদ্দেশ্য কি, সেটা দিয়ে কি আপনি কারোর ভালো করতে পারছেন, কারোর কাজে লাগছে না লাগছে না,
এবং এবার আমি স্যাটিসফ্যাকশনের একটু স্ট্রেস দিতে চাইবো এই জায়গাটা। স্যাটিসফ্যাকশন নিয়ে বিভিন্ন রকমের হয়তো আরেকদিন মানে বৈঠকিতে অন্য রকমের আলোচনা হতেই পারে। হোয়াট ইজ স্যাটিসফ্যাকশন, হাউ টু বি স্যাটিসফাইড। আমি বলবো হয়তো আমরা জীবনে কেউই স্যাটিসফাইড নয় পুরোপুরি 100 ভাগ। সবাই কম বেশি কোনো না কোনো জায়গায় চাইছি। আমার যদি হয়তো ধরুন একটা কি বলবো এক্সাম্পল, একটা হোয়াইট শার্ট আছে, আমার ব্ল্যাক শার্ট কেন, ব্ল্যাক শার্ট হলে আমাকে ভালো দেখাবে, ফর এক্সাম্পল বলছি। হ্যাঁ, আমার এইটা নেই, সেটা যদি আরেকটু হতো ভালো দেখাবে। স্যাটিসফ্যাকশন হয়তো কারোরই নেই, কিন্তু কিছু কিছু লোক, উইথ রেসপেক্ট টু অল, সবাইকে যথেষ্ট সম্মান দিয়েই বলছি, আমি দেখেছি আমার নিজের মানে কর্মজীবনেই বলুন বা পারিপার্শ্বিক জীবনেই বলুন বা ছাত্র জীবনে, কিছু কিছু লোক আছে, হয়তো আপনারাও সেটা এক্সপিরিয়েন্স করেছেন, যারা, সবাইকে আমি সম্মান দিয়ে বলছি, যারা হয়তো কখনো সন্তুষ্ট হতে পারেনি, আপনি যাই করুন আপনার বন্ধুর জন্য বা কারোর জন্য সন্তুষ্ট হতে পারছেন, এরকমও আছে, মানে আছে, আপনারা হয়তো সেটা এক্সপিরিয়েন্স করেছেন। আমি নিজে যেটা মনে করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি আজকে আলোচনার মাধ্যমে। কিছু তো আপনাকে সন্তুষ্ট হতে হবে জীবনে। আপনি যেটা পেয়েছেন সেটা নিয়ে যদি আপনি অসন্তুষ্ট থাকেন, আনস্যাটিসফাইড থাকেন, আপনি নেক্সট দিন নিশ্চয়ই পারবেন, চেষ্টা করে যান, আরেকটু উন্নতি হবে, আরো চেষ্টা করে যান, আরেকটু উন্নতি হবে। যখনই আরেকটু ওকে উন্নতি ম্যাডাম। হলো আপনি আরেকটু আনস্যাটিসফাইড হয়ে গেলেন, নেক্সট টাইম যখন আরেকটু উন্নতি হলো আপনি আরো আনস্যাটিসফাইড হয়ে গেলেন, তাহলে তো চলবে না, কোনোদিনই হয়তো আপনি সন্তুষ্টি লাভ করতে পারবেন। আপনি দেখুন না, আপনার আশেপাশে যারা আছে, আপনার বন্ধুরা যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, আপনি কি খুব খারাপ অবস্থায় আছেন তাদের চাইতে? হ্যাঁ, আপনি হয়তো আহ, আহ, মানে ধরুন একটা এক্সাম্পল যদি বলি, হয়তো কোনো গভর্নমেন্ট জবে নেই, আপনি হয়তো একটা নন গভর্নমেন্ট জবে আছেন, বা আপনি হয়তো একটা ন্যাশনাল কোম্পানিতে আছেন, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে নেই, কিন্তু আপনার অবস্থাটা কি খুবই খারাপ? মানে আপনি তো চালিয়ে নিতে পারছেন, আপনার পরিবারকেই বলুন বা অন্য যারা আছে, আপনি তো ভালোই চালিয়ে নিতে পারছেন বাই দ্য গ্রেস অফ গড। আপনি যাকেই বিশ্বাস করেন ওনার আশীর্বাদ আপনি চালিয়ে নিতে পারছেন, তাহলে সন্তুষ্টিও আমাদের হতে হবে, প্লাস চেষ্টা করে যেতে হবে আরেকটু ভালো করা, আরেকটু বেটার হওয়া, আরেকটু উপরের দিকে যাওয়া। কেন করবেন? আপনার মধ্যে সেই সামর্থ্য আছে, বা ছাত্রদের বলছি তোমাদের মধ্যে সেই সামর্থ্য আছে, তোমরা নিশ্চয়ই করতে পারো। একদিকে সন্তুষ্ট থাকো, আরেকদিকে চেষ্টা করে যাও আরেকটু বেটার করার, আরেকটু ভালো করার। নিশ্চয়ই পারবো আমরা, না পারার তো কিছু নেই। যারা যারা করছে, তুমি যাকে এক্সাম্পল দেখছো ও তো এইটা করেছে, ভালো জবটা পেয়েছে বা আরো ভালো রেজাল্ট করেছে, আমি কেন পারছি? নিশ্চয়ই পারবে, ও মানুষ, তুমিও মানুষ, হয়তো তোমাকে আরেকটু স্পেস দিতে হবে, আরেকটু ওই জায়গাটায় পরিশ্রম করতে হবে বা ওই জায়গাটায় খাটতে হবে। আমাদের ক্রিকেট প্লেয়ার গুলো যখন দেখা যায় কিছুদিন একই রকমের খেলছে, একই রকমের বোল্ড আউট হয়ে যাচ্ছে, ওকে টিম থেকে বাদ দিয়ে দেয়, 2-4 মাস 6 মাস বসিয়ে রেখে দেয়, সেই 6 মাসে ও প্র্যাকটিস প্র্যাকটিস করে ওর সেই ঘাটতি গুলো পূরণ করে আবার ইন্ডিয়ান টিমে এসে চান্স পেয়ে যাচ্ছে। তো সেটা করাই যায়, আমরা চেষ্টা করতেই পারি ভবিষ্যতে। সেটা হলো জব স্যাটিসফ্যাকশন, আমি বললাম অন্যদিকে চলে গেছিলাম। যাই হোক, নেক্সট হলো আপনার পেশাগত উন্নতি বা কেরিয়ার ডেভেলপমেন্ট। এবার কেরিয়ার ডেভেলপমেন্ট, আপনি যেই পেশাতেই আছেন, সেটা আপনি শিক্ষকই হন বা আপনি ইঞ্জিনিয়ার হন বা ডাক্তার হন, প্রতিদিনই তো আপনার নতুন নতুনত্ব চলে আসছে আপনার আপনার ফিল্ডে। আপনি যদি শিক্ষাগত লাইনে থাকুন, আপনি শিক্ষাগত মানে কি বলবো সেটাকে, আপনি শিক্ষক হন, তাহলে আপনার সাবজেক্টে প্রতিদিনই কিছু না কিছু নতুন বেরোচ্ছে, সেটা নতুন থিওরি হোক, নতুন ফর্মুলা হোক, আপনাকে এগুলো আপডেট করে যেতে হবে, আপনার নিজেকে আপডেট করতে হবে। আপনি হয়তো সিঙ্গার, আপনার নতুন ধরনের গানগুলো আপনাকে গাইতে হবে, না হলে আপনার ভিউয়ার্স কমে যাচ্ছে না আস্তে আস্তে। আপনাকে নতুনত্বের সাথে নিজেকে ডেভেলপমেন্ট করে যেতে হবে, ক্রমাগত শিক্ষা, আপনার দক্ষতা বৃদ্ধি, এবং এগুলোই আপনাকে রাস্তা খুলে দেবে। দেখতে পাবেন যে আপনার পেশাগত উন্নতির সুযোগটাও বেড়ে যাচ্ছে বা পেশাগত উন্নতিটাও বেড়ে যাচ্ছে। So that is the career development. Next we have the workplace environment. কি দাঁড়ালো সেটা? কর্মক্ষেত্রের পরিবেশ খুব একটা
মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট। আপনি এমন এনভায়রনমেন্টে কাজ করছেন, এমন লোকদেরকে নিয়ে আপনার কাজ করতে হয় যারা হয়তো আপনার সাথে মিলছে না, মানে আপনি চাইছেন না কোনোভাবেই সেখানে টিকে থাকতে, আপনি পারছেন না বা চাইছেন, সেইটাকে আপনি আপনার তো কোনো কন্ট্রোল নেই তার উপর। আইদার আপনাকে মানিয়ে গুছিয়ে নিতে হবে, বা আপনাকে স্কিপ করতে হবে, ওই ওই জায়গাটা ছেড়ে বেটার অপরচুনিটি, বেটার অপশনের জন্য যেতে হবে, যদি পসিবল হয়। যদি পসিবল না হয়, আপনাকে সেখানেই মানিয়ে নিতে হবে। একটা কথা আছে, আমরা জানি ডারউইনের নাম আমরা শুনেছি, চার্লস ডারউইনের নাম আমরা শুনেছি, বা যারা ছাত্ররা আছো ক্লাস 9-10, তো এগুলো মোটামুটি বায়োলজি সবাই পড়েছি আমরা। উনি কে ছিলেন? একজন ব্রিটিশ একজন বায়োলজিস্ট ছিলেন। উনি কি ইয়ে করেছিলেন, উনি ওনার ইভলিউশন বাই ন্যাচারাল সিলেকশনে দুটো থিওরি দিয়েছি। না, আমি থিওরি গুলো আলোচনা করব না, আমি বলছি যে আমাদের প্রত্যেক জীবনে এগুলো এখনো কাজে লাগে। সেটা কি? একটা ছিল স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আর একটা ছিল সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স মানে আপনার বাঁচার জন্য আপনাকে যুদ্ধ করে যেতে হবে, বাঁচার জন্য যুদ্ধ। এবার যুদ্ধ করতে গেলে আপনার যে মানে বন্দুক কামান লাগবে সেটা নয়, যুদ্ধ অনেক ভাবেই করা যায়। আর সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, জীবনের সাথে যুদ্ধ করা, প্রতিকূল পরিবেশ, প্রতিকূল অবস্থার সাথে যুদ্ধ করা, এবং যুদ্ধ করে যদি আপনি টিকতে পারেন, জিততে পারেন, তবেই আপনি থাকতে পারবেন ওই সিস্টেমে, নাহলে পারবেন না। তো ডারউইন কি বলেছিলেন? ন্যাচারাল সিলেকশনে নেচার সেটা করে। নেচার কে? প্রকৃতি। আমরা প্রকৃতির একটা অঙ্গ মাত্র, কম্পোনেন্ট মাত্র। আমাদের মতো অনেক হাজার লক্ষ প্রাণী আছে, কয়েক লক্ষ ব্যাকটেরিয়া বলুন, গাছপালা, অনেক কিছুই আছে, সবাই প্রকৃতির মধ্যেই আছে। আরেকটা কি ছিল? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তার মানে কি দাঁড়ায়? যে বেশি ফিট, যে বেশি সামর্থ্য আছে যার, সেই সার্ভাইভ করবে নেচারের মধ্যে, বাকিরা করবে না। সো আমি মনে করি যে ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্টও আপনাকে এগুলো একটু আপনাকে ফলো করে যেতে হবে, কিছুটা হলেও আপনাকে এগুলো ফলো করতে হবে। মানে আপনাকে সময় বুঝে বা অবস্থা বুঝে আপনার এক্সিস্টেন্সের জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে। আর আপনি যদি ফিট হন, নিজেকে ফিট রাখতে হবে সব দিক দিয়ে, আমি শুধু ফিজিক্যালি ফিট বলছি না, আপনাকে মেন্টালিও ফিট হতে হবে বা অন্যান্য দিকেও ফিট হতে হবে, তাহলেই হয়তো আপনি সার্ভাইভেল করতে পারবেন। একটি সুস্থ ও সহায়ক কাজের পরিবেশ, যা সহকর্মী ও ব্যবস্থাপকদের সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলে, দ্যাট ইজ দ্য ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্ট। মানসিক চাপ কমায়, আপনার নিরাপত্তা ও সুস্থতাকে অগ্রাধিকার দেয়। এবার কর্মক্ষেত্রে পরিবেশ বলতে গিয়ে কিছু কিছু কথা আমার মানে মাইন্ডে চলে আসছে, আমি জানি না এখানে আমি বলবো কিনা, আমি বলেই দিচ্ছি যে সবাই আছেন আপনারা। আহ, অনেক মানে সেই ওয়ার্ক প্লেসে দেখা যাচ্ছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের মতো ঘটনা হচ্ছে, এমপ্লয়ীদের মধ্যে হচ্ছে, স্টুডেন্টদের মধ্যে স্টুডেন্টস রেগিং টা তো হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, রিপোর্ট আমরা দেখতে পাই, টিভি নিউজ পেপারে অনেক রিপোর্ট চাপা পড়ে যায়। ছেলেটা বা মেয়েটা গেছিল পড়তে কোথাও বাইরে, কোথাও আইআইটি তে বা আইআইএম এ পড়তে গেছিল, 3 তলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়ে হঠাৎ একটা হয়ে গেল, একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার, হঠাৎ করে খবরটা পৌঁছে গেল বাবা মায়ের কাছে। কেন হচ্ছে? তার ওয়ার্ক প্লেস, মানে সে যেখানে পড়ছে, কলেজ বা ইউনিভার্সিটিটা, নিশ্চয়ই কিছু না কিছু এলিমেন্ট আছে, মানে এলিমেন্ট বলতে মানুষ, লোক, তাই তো? সেটা মানে অন্য কেউ এসে করছে না, বাইরের কোনো এনিমেল এসে করছে না, বা কোনো ব্যাকটেরিয়া ভাইরাস এসে ওকে বিরক্ত করছে না। মানুষ, ওর সহপাঠীও হতে পারে, সিনিয়ররাও হতে পারে, টিচাররাও হতে পারে। ও এমন অবস্থায়, মানসিক অবস্থায় পৌঁছে গেছে যে ওকে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিতে হবে, ও আর থাকতে চাইছে না, কাউকে কিছু বলতেও পারছে না, থাকতেও চাইছে না। এইগুলো ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্ট। ও হয়তো যদি বলতো, আমি কোনো স্পেসিফিক কেস নিয়ে বলছি না, ইন জেনারেল বলছি, ও যদি বলতো কথাগুলো প্যারেন্টসদেরকে বা কাউকে না কাউকে যদি বলতো, হয়তো ওকে ছেড়ে চলে যেতে হতো। সমস্যাগুলো
সলভ হলেও হতে পারতো বা জানাজানি হতো, যারা ওর সাথে এরকম করছে খারাপ বাজে এলিমেন্ট গুলো, তারা কিছুটা হলেও স্তমিত হয়ে যেত, থামতো। জানায়নি, মুখ বন্ধ করেছিল, নিজের ভয়েসটা রেইজ করেনি, তো ওকে চলে যেতে হয়েছে। ওই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, হয়তো ফিট ছিল না, সামর্থ্যবান ছিল না, সার্ভাইভ করতে পারেনি, নিজেই ছেড়ে চলে গেছে। আহ, আমি নেক্সটে চলে যাচ্ছি, দীর্ঘায়িত হয়ে যাচ্ছে আলোচনাটা। নেক্সট হলো অ্যালাইনমেন্ট উইথ দ্য ভ্যালুস, তার মানে মূল্যবোধের সাথে সামঞ্জস্য। মূল্যবোধের সাথে সামঞ্জস্য নিশ্চিত করা, যে নিজের কাজ এবং ব্যক্তিগত মূল্যবোধ। আপনার ব্যক্তিগত মূল্যবোধ, নিশ্চয়ই আপনার কিছু মূল্যবোধ আছে। আপনি আহ, আপনার বস কিছু একটা ইলিগেল কাজ বললো, আপনি সেটা ডিনাই করতে পারেন বা করছেন না, আমি সেটা করব না, সেটা আমার মূল্যবোধের বাইরে। এগুলো আপনি আহ, আপনি যেখানে যে জায়গায় কাজ করছেন, যেই আপনি পেশার মধ্যে আছেন, সেই পেশাটা আপনার মূল্যবোধের সাথে মিলছে কি, সামঞ্জস্য হচ্ছে কি, ব্যক্তিগত মূল্যবোধ বা আপনার আগ্রহের সাথে, আপনার যে দীর্ঘমেয়াদী লক্ষ্য আছে, লক্ষ্য পূরণ করতে চাইছেন কাজের মাধ্যমে, এটা মিলছে কি। আহ, তারপরে হলো আর্থিক নিরাপত্তা, সেটাও হয়তো এই সবগুলো 5-6টা পয়েন্টের মধ্যে একটা বা মোস্ট ইম্পর্টেন্টও বলা যেতে পারে আজকের যুগে। কারণ এখন তো প্র্যাকটিক্যালি বলতে গেলে, বাস্তবিক ভাবে বলতে গেলে, আহ, সব অর্গানাইজেশন গুলোই হলো সেলফ ফাইন্যান্সড বা নন গভর্নমেন্ট প্রাইভেট অর্গানাইজেশন বলা যেতেই পারে, যেগুলোতে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা যে গ্রাফটা আছে সেটা নিম্নমুখী। সিকিউরড বলা যায় না এগুলো, যেগুলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে। চাকরিটা হয়তো যে কোনো সময় চলে যেতে পারে, একটা ফিয়ার কাজ করছে সবসময়। তো আপনাকে পেশাটা চুজ করে নেওয়ার সময় হয়তো সেই দিকটা দেখে নিতে হবে এক, অথবা আপনি যখন সেই পেশায় অলরেডি আছেন, আপনার পারফরমেন্সটা ভালো রাখতে হবে, আপনার আউটপুট দেখাতে হবে, যাতে আপনার আহ, যারা আপনার অথরিটি আছে, অথরিটি নিশ্চয়ই দেখবে আপনার প্রত্যেক আহ, বছর বা প্রত্যেক কিছুদিন পর পর আপনার একটা ইভালুয়েশন হবে, সেখানে দেখবে আপনার আউটপুট, আপনার কাজ, দক্ষতা ঠিকঠাক আছে কিনা। সেটা হলেই নিশ্চয়ই আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটাও আপনার ভালোই থাকবে, সিকিউরড হবে আপনার জব সিকিউরিটি বা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, যেটাই বলি। সো আমি মনে করছি যে দিস আর সাম অফ দ্য অ্যাসপেক্টস যেগুলো আমার পেশাগত সুস্থতাকে আহ, আহ, পেশাগত সুস্থতার সাথে জড়িত বা তাদেরকে আহ, আহ, কোনো না কোনো ভাবে চেঞ্জেস করতে পারে। আচ্ছা, এবার আমি আসছি হেলথের বেলা। এবার বলেছিলাম যে হেলথটা একটু পরে বলবো। হেলথ বলতে যেটা বোঝায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বা WHO, আপনারা সবাই জানেন, হেলথ শুধু মানে আমার কোনো রোগ নেই বা আমার কোনো দুর্বলতা নেই বা আমি কোনো মানে আমি সুস্থভাবে হাঁটতে চলতে পারি, কানে শুনতে পারি, চোখে দেখতে পারি, সো আমি হেলদি। দ্যাট ইজ রং। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলেছে, যে আপনার মধ্যে কোনো ডিজিজ নেই বা ইনফার্মিটি বা দুর্বলতা নেই, তার মানে এই নয় যে আপনি সুস্থ। তাহলে সুস্থতার সংজ্ঞাটা কি দাঁড়ালো? সেটা হলো এরকম: হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। আপনাকে নিশ্চয়ই ফিজিক্যালি ফিট বা সুস্থ থাকতে হবে, মেন্টালি বা সাইকোলজিক্যালি আপনাকে সুস্থ হতে হবে, এবং সোশ্যালিও আপনাকে সুস্থ হতে হবে। আপনি যেই পরিবেশে আছেন, আপনি সুস্থ পরিবেশে আছেন কিনা এটাও সুস্থ হতে হবে, তাহলেই আপনি পুরোপুরি সুস্থ বা ইতিবাচক স্বাস্থ্যের অধিকারী হতে পারেন। তাহলে আহ ইতিবাচক স্বাস্থ্যের মূল নীতিগুলো, প্রিন্সিপালস বা মূল নীতি, রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা মানে প্রতিকূলতা থেকে ঘুরে দাঁড়ানো। প্রতিকূল পরিবেশে আপনি হতেই পারেন, আপনার স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না, বা আপনি এমন পরিবেশে আছেন, ভালো মানে মনে হচ্ছে আপনি স্ট্রেসের মধ্যে পড়ে যাচ্ছেন, ওয়ার্কলোড পড়ে গেছে, সেই প্রতিকূলতা থেকে আপনাকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাটা আপনার মধ্যে বিল্ড আপ করতে হবে।
ফ্লারিশিং বা সমৃদ্ধি, সেটা হলো সর্বোত্তম মানসিক কার্যকারিতার একটি অবস্থা অনুভব করা। সমৃদ্ধি, আপনি সমৃদ্ধশালী কি, এক্সপিরিয়েন্সিং এ স্টেট অফ অপটিমাল সাইকোলজিক্যাল ফাংশনিং। মানসিক কার্যকারিতা, আপনি মানসিকভাবে স্ট্রং হতে পারছেন, সেটা বড় ফ্যাক্টর। আমি দেখতে পারি আপনি আমার মানসিকতা কি চলছে আমার ব্রেইনে, আপনি দেখতে পাচ্ছেন না, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি যদি মানসিকভাবে স্ট্রং হন, অনেকগুলো প্রতিকূল পরিবেশকে আপনি কাটিয়ে উঠতে পারেন। যাই হয়ে যাক, আপনি মানসিকভাবে স্ট্রং আছেন। যদি সেটা না থাকেন, আপনি ভেঙে পড়ছেন, কি কি হতে হবে, মানে আপনি কি, আপনি কিছু পাচ্ছেন না। হয়তো সবাই কান্নাকাটি হচ্ছে, পরিবারের লোকজন কান্নাকাটি করছে, সেটা দিয়ে তো কিছু অ্যাচিভ হবে না। সামহাও একটা মিসঅ্যাপ হয়ে গেল কিছু একটা, হয়তো সেটা আপনার পেশায় হতে পারে বা অন্য জায়গায় হতে পারে। আপনি পুরো আপনার নার্ভাস ব্রেকডাউন হয়ে গেল, ফেইন্টেড হয়ে গেলেন, আপনি নিজেকে সামলাতে পারছেন না, কারোর সাথে কথা বলছেন। সো দ্যাট ইজ নট এ ভেরি গুড সাইন অফ আপনার মানসিক, মানে সেটার ফাংশনিং বা মানসিক সুস্থতাটা বোঝাচ্ছে না। সাইকোলজিক্যালি আপনাকে স্ট্রংলি থাকতে হবে। সেলফ ম্যানেজমেন্ট, নিজেকে ম্যানেজ করা, সেলফ ম্যানেজমেন্ট, স্বব্যবস্থাপনা বা ক্ষমতায়, স্ট্রেংথ বেস অ্যাপ্রোচ বা শক্তি ভিত্তিক দৃষ্টিভঙ্গি। যা ভুল তার উপর না, যা শক্তিশালী তার উপর মনোযোগ কেন্দ্রীভূত করা। মানে আপনাকে সেটা বেছে নিতে হবে, কোনটা ভুল, রং, আপনার জন্য রং, সেটাকে না চুজ করে কোনটা কারেক্ট সেটা বুঝে নেওয়ার ক্ষমতা, সেটাকে চুজ করে আপনাকে এগিয়ে যেতে হবে, তাহলে পজিটিভ হেল্প হবে। এবার আমরা দেখতে পাই কি স্টুডেন্ট লাইফে ড্রাগস এবং তার ব্যবহার এবং তার যে সহজলভ্যতা, আমি সহজলভ্যতাই বলব, সেটা বেড়ে যাচ্ছে। খুব সেন্সিটিভ টপিক, খুবই সেন্সিটিভ টপিক, সব জায়গাতেই কম বেশি সেটা, মানে কেউ হয়তো অস্বীকার করতে পারবে না। এবং তারা টার্গেট করছে কম বয়স্ক ছেলে মেয়েদের। তারা কোথায় অ্যাভেলেবেল, সবচেয়ে সহজলভ্য স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি গুলোতে, ওইগুলোতেই টার্গেট করছে, লোক রেখেছে একজন দুজনকে, আপনার ফ্রেন্ড হলো, আপনার বন্ধু হলো, দেখ না একদিন ট্রাই করে দেখ, এরকম এরকম ভালোই তো, আমি করছি, এই হয়ে গেল, আপনাকে বানিয়ে দিল এডিক্টেড। এইভাবে ওদের নেটওয়ার্ক বা জালটাকে বিস্তৃত করছে। সেইটা থেকে আপনাকে দূরে থাকতে হবে বা বাঁচতে হবে। স্রোত চলে যাচ্ছে নদী দিয়ে, আমি সেই স্রোতে গা ভাসিয়ে দিলাম, দেখি না আমাকে নদী কোথায় ভাসিয়ে নিয়ে যায়, সেটা হলে তো হবে না। সামনে কি আছে তো আপনি দেখতে পাচ্ছেন না, আপনি খাদে পড়ে যেতে পারেন, নদীর জল বেড়ে যেতে পারে, ঢেউ চলে আসতে পারে। তো স্রোতে গা ভাসিয়ে না দিয়ে সেলফ ম্যানেজ করা, আমি ছাত্রদেরকে বলছি, স্টুডেন্ট যারা আছে, সেলফ ম্যানেজমেন্ট করা বা সেলফ এম্পাওয়ারমেন্টটাকে চিনে, আপনার নিজের যে শক্তি আছে সেটাকে চিনে শক্তি ভিত্তিক দৃষ্টিভঙ্গি, সেটাকে এগিয়ে যাওয়া। তারপর আপনার ইন্টার কানেক্টেডনেস বা আন্তঃসংযুক্ততা, স্বাস্থ্যের সমস্ত মাত্রা একে অপরের সাথে সংযুক্ত স্বীকার করে। স্বাস্থ্যের সমস্ত মাত্রা কি বলবো, আমরা জানি সাধারণত সকালবেলা উঠে অনেকেই মর্নিং ওয়াকে যায়, আপনি হয়তো যেতে পারছেন না, ঠিক আছে, চেষ্টা করুন আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে স্কুল কলেজ বা অফিসের বাসটা ধরছেন, এই জায়গাটা একটু হেঁটে যান, 5 মিনিট আগে বেরোন, 5 মিনিট হেঁটে গেলেন, পরদিন বিকালে 5 মিনিট চলে আসলেন অফিসে। আপনি আপনার পেশাটা বুঝে যদি সেখানে ওয়াকিং এর কিছু থাকে, আপনি চেষ্টা করুন দিনে কয়েকবার হাঁটার, অফিসের মধ্যেই আপনি সেই প্র্যাকটিসটা করলেন, আপনার ওয়ার্কটা হয়ে গেল। যদি আপনার অফিস সেটা অ্যালাউ করে, সেটা আপনি করতেই পারেন। খাওয়া দাওয়া গুলো আপনি মেনটেন করে চলা, সাধারণত দেখা যায় কম বয়স্ক ছেলে মেয়েরা, সবাই, কেন ওদেরকে কেন দোষ দেবো, ইভেন আমরা নিজেরাও সেটা পছন্দ করি,
আচ্ছা আজকে বাইরে বেরিয়েছি, ফাস্ট ফুড খেয়ে নিলাম, হঠাৎ করে মনে হলো ফাস্ট ফুডটা খেয়ে নিলাম, পিৎজাটা খেয়ে নিলাম বা অর্ডার করে দিলাম, এখন তো বাড়িতেই চলে আসে, বাড়িতেই আপনাকে দিয়ে যাবে, আপনি অর্ডার করলেন বাড়িতে চলে আসবে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে, আপনি খেয়ে নিলেন। হ্যাঁ ঠিক আছে, উৎসব অনুষ্ঠানে সেটা করা যেতেই পারে, কিন্তু প্রতিদিন যদি আপনি খাচ্ছেন সেটা কি আপনার ভালো হচ্ছে? না। আপনি নিজে জানেন প্রতিদিন আমি এইসব ফাস্ট ফুড গুলো অর্ডার করে খেয়ে নিচ্ছি, পিজাটা বলুন, বার্গারটা বলুন বা এগুলো বলুন, বাড়িতে রান্না না করে বাইরে থেকে অর্ডার করে খেয়ে নিচ্ছি। প্রসেসড ফুড এগুলো কতদিন ধরে ফ্রিজে পড়ে আছে। এখন মাঝে মধ্যে দেখা যায় যে মুম্বাইতে কিছুদিন আগে বেরিয়েছিল কোনো একটা কোরিয়ার কোম্পানি, ওদের পুরানো অনেক পুরানো ছত্রাক জমে আছে, এইগুলো গিয়ে পুলিশ গিয়ে রেড করে বের করেছে, এই ফুড গুলোকে ওরা মানে রিপ্যাকিং করে সাপ্লাই করে দিচ্ছে। তো এবং সেগুলো আমরা জানি যে সেটা আমাদের নেওয়াটা উচিত না, কিন্তু তাও ঠিক আছে আমরা নিয়ে নিচ্ছি, অলমোস্ট মোস্ট অফ দ্য ডে নিয়ে নিচ্ছি। আমি সাজেস্ট করবো সেটা না করা। আপনি উৎসব অনুষ্ঠানে হঠাৎ 2-1 দিন নিতেই পারেন, কিন্তু প্লিজ ডো নট মেক ইট এজ এ হ্যাবিট। হ্যাবিটটা করবেন। এবং আমি নিজেও যেটা মানে ফলো করে চলি, বয়সটা যখন 40 ক্রস করে যাবে আপনাকে খাবার দাবার মানে জিহ্বাটা আপনাকে কন্ট্রোলে আনতে হবে, নিজের কন্ট্রোলে নিজের জিহ্বাটাকে নিয়ে আসতে হবে। কোনো উপায় নেই, যদি সুস্থ থাকতে চান, মানে নিজে সবল সচল থাকতে চান, জিহ্বাটাকে কন্ট্রোলে আনতে হবে, খাওয়া দাওয়াটা কন্ট্রোলে করতে হবে, সবুজ শাকসবজি গুলো খাওয়া, ফাস্ট ফুড গুলোকে অ্যাভয়েড করা, আমি বলবো সল্টটাকে অ্যাভয়েড করা, বা চিনিটাকে, সেই যে রিফাইন্ড সুগার আছে এই ফুড গুলোকে বা এই জিনিসগুলোকে অ্যাভয়েড। আই এম নট এ ডক্টর, সো আই ক্যানট সাজেস্ট ইউ বা প্রেসক্রাইব ইউ মেডিসিন, সেটা আমি করছি না। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি সেটা বলছি আপনাদের এইখানে এই আলোচনার মাধ্যমে, তার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি সবাই। নেক্সট কি আছে? কানেকশন টু অকুপেশনাল ওয়েলনেস। নিশ্চয়ই পজিটিভ হেলথ, যদি আপনার হেলথ যদি ভালো হয় বা পজিটিভ হয়, সেটা আপনার পেশাকেও এফেক্ট করবে, এবং পেশা যদি ভালো হয় আপনার হেলথকে এফেক্ট করবে, আলটিমেটলি আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আলটিমেটলি আপনার মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, সবগুলোকে এফেক্ট করবে। তাহলে হেলথের সংজ্ঞাটা আমরা পেয়ে গেছি, স্বাস্থ্যের সংজ্ঞাটা আমরা পেয়ে গেছি। নাও 6 কি ডাইমেনশনস আছে আমাদের সেই স্বাস্থ্যের, সেগুলো কি? একটা হলো বডিলি ফাংশনস, মানে আপনার শারীরিক স্বাস্থ্য, শারীরিক কার্যকারিতা, ফাংশনস মানে কার্যকারিতা, শারীরিক স্বাস্থ্য, শক্তির মাত্রা এবং দৈনন্দিন কাজ করার ক্ষমতা। অনেকে দেখা যাচ্ছে 40 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে বা আর একটু কম বেশি হয়েছে, বলছে আমি তো এখন একদমই শক্তি পাচ্ছি না, এনার্জি পাচ্ছি না, একদম এনার্জি পাচ্ছি না, টায়ার্ড হয়ে যাচ্ছে। নিশ্চয়ই টায়ার্ড হয়ে যাচ্ছেন, আপনাকে কাজ করতে হয়, সকালে ছুটতে হয়, বাসে ট্রেনে ট্রামে করে যেতে হয়, আপনাকে আবার ফিরে আসতে হয়, নিশ্চয়ই হবে। সেটা আপনাকে ম্যানেজ করতে হবে। হয়তো আপনাকে আপনি মানে আপনার নিউট্রিশনাল ডায়েটিশিয়ানের সাথে কথা বলতে পারেন, ডক্টরের সাথে কথা বলতে পারেন। কাজ আপনি কমাতে পারবেন না, যেখানে আপনি ট্রামে বা বাসে যান সেখানে বাড়ি থেকে ফ্লাইটে যেতে পারবেন না, দ্যাট ইজ নট পসিবল, আমি সেটা বলছি না। আপনাকে হয়তো ডায়েটের দিকে খেয়াল রাখতে হবে, কিভাবে আপনার ডায়েটটা ম্যানেজ করা যায়। হয়তো আপনি আপনি আপনার প্রতিদিনের লাইফে আপনি যোগা বলুন বা আপনি অন্য কোনো এক্সারসাইজকে ইনক্লুড করতে পারেন, অবশ্যই কনসাল্ট করে আপনার ডক্টরের সাথে। মেন্টাল ওয়েলবিং, মেন্টাল ওয়েলবিং আমরা অনেকবার বলেছি প্রিভিয়াস টাইমগুলোতে, আবার চলে এসছে, সেটাও আমার পজিটিভ হেলথের মধ্যেই আসছে। আবেগিক ভারসাম্য, আপনার আবেগটাকে কন্ট্রোলে রাখা, মানসিক নিরাপত্তা। এবং আবেগ বলতে একটা ঘটনা মনে পড়ে গেল, আমি বলছি আপনাদেরকে। ধরুন আপনি ভালোই কাজ করে যাচ্ছেন আপনার অফিসে, কিন্তু সবাই যে বন্ধু সেটা তো হয় না, বন্ধুর বাইরেও কিছু কিছু লোকজন থাকে, সেই তার মধ্যেই একজন গিয়ে হয়তো আপনার বসকে রিপোর্ট করে দিল। আপনার বসও আপনাকে ভালো করেই জানে আপনি ভালো কাজকর্ম করেন, কিন্তু ওই লোকটা গিয়ে এমন ভাবে রিপোর্ট করলো, বস আপনাকে দেখে হয়তো 2-4টা কথা শুনিয়ে দিল। সো কি হবে? আপনার মাথাটা গরম হয়ে যাবে, প্রত্যেকেরই হবে। আমি এত ভালো কাজ করছি, উনি নিজেও জানেন আমি কাজ করছি, আমি ছুটিও কম নিচ্ছি, অলমোস্ট মোস্ট অফ দ্য ডে আমি অফিসে আসছি, কাজ করে যাচ্ছি সকাল থেকে 10টা 5টা,
তো তারপরে আমার নামে কমপ্লেন করলো, আর উনি কিছু না শুনে আমাকে কথা শুনিয়ে। তো সেটা তো, এই অবস্থাগুলো আপনাকে নিজেকেই হ্যান্ডেল করতে হবে। এবার দুটো জিনিস হতে পারে, আপনি নিজেকে সামলে নিয়ে আপনি এখান থেকে বেরিয়ে আসছেন, সেটাই হতে পারে। আর একটা হতে পারে আপনি আউটব্রাস্ট করে দিন। আউটব্রাস্ট মানে আপনার যত রাগ উগরে দিলেন আপনি আপনার বসের। এবার সেকেন্ড চয়েসটা যদি নেন, সেটা নিশ্চয়ই আপনার জন্য মানে আপনার স্টেবিলিটির জন্য ভালো হবে না। তা আপনাকে সেই জায়গাতে আপনাকে নিজেকে ম্যানেজ করতে হবে। ওই যে বললাম, মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এখন নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি ফিটেস্ট বলতে কি বোঝাচ্ছে, বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। ওই যে স্ট্রাগল বলতে কি বোঝাচ্ছে বললাম না, কামান বন্দুক নিয়ে যে যুদ্ধ করতে হবে সেটা না। এই পরিস্থিতিতে যে উদাহরণটা দিলাম, আপনার নিজের সাথেই আপনি নিজে যুদ্ধ করছেন। আউটব্রাস্ট না হয়ে, আপনাকে উত্তেজিত না হয়ে আপনি ওখান থেকে বেরিয়ে আসেন। নিশ্চয়ই 2-4 দিন হয়তো মনটা ভালো থাকবে না, আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে, বা আপনার পারফরমেন্সটা আপনি আরো বেটার করলেন, বা আপনার বসের সাথে কিছুদিন পরে কথা বলে বুঝিয়ে দিল যে আপনার নামে রং রিপোর্টিং হয়েছিল, আপনি এরকম নয়। এবার সেটা না করে হয়তো আপনি বেরিয়ে আপনার আহ আপনার স্টুডেন্টদেরকে বললেন যে স্টুডেন্টদের উপর আপনি রাগটা দেখালেন, সেটাও তো ঠিক হবে না, সেটা কাম্য হবে না। আচ্ছা, মিনিংফুলনেস বা অর্থপূর্ণতা, জীবনের উদ্দেশ্য, সংযোগ এবং অবদানের অনুভূতি। কোয়ালিটি অফ লাইফ, জীবনের মান উন্নত করা, ব্যক্তিগত সম্পর্ক, আপনার বন্ধুর সাথে সম্পর্ক, আপনার কলিগের সাথে সম্পর্ক, অন্যান্য লোকদের সাথে, আপনার অফিসের বসের সাথে সম্পর্ক, সেগুলোকে উন্নতি করা। এজ এ হোল আপনার জীবনের মানের সামগ্রিক উন্নতি হয় তার থেকে। নেক্সট কি আসছে? পার্টিসিপেশন বা অংশগ্রহণ। কোথায় অংশগ্রহণ করে? আপনি তো অফিসে কাজ করেই যাচ্ছেন, আর কত কাজ না, সেটা নয়। আপনি কিছুটা সময় আপনার সোসাইটির জন্য দিতে পারেন, সমাজের জন্যও দিতে পারেন। আপনি সামাজিক কার্যক্রমের মধ্যে অংশগ্রহণ করতে পারেন, বিভিন্ন সম্প্রদায়ের উন্নতির জন্য, নিজের সম্প্রদায় বা অন্যদের উন্নতির জন্য, সেই সব কাজে ডিরেক্টলি সামাজিক উন্নতির জন্য আপনি অংশগ্রহণ করতে পারেন। আপনার ইনস্টিটিউটের হয়তো এখন এই কনসেপ্ট গুলো বেরিয়েছে, আপনার ইনস্টিটিউট হয়তো, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিতে এটা আছে, অন্যান্যদেরও ইচ্ছে করলে করতেই পারে। অ্যাডপ্টেড ভিলেজ আছে এই কনসেপ্টটা। অ্যাডপ্টেড ভিলেজ, আপনি অ্যাডপ্টেড ভিলেজে গেলেন, সেখানে কোনো না কোনো সামাজিক কার্যক্রমে আপনি অংশগ্রহণ করলেন, তাদের সামাজিক উন্নতির জন্য আপনি যতটুকু আপনার সামর্থ্যের মধ্যে আছে, আপনি একাই করলেন বা একটা গ্রুপ মিলিয়ে অফিস থেকে গিয়ে আপনারা সেটা করলেন, সেটা আপনি পার্টিসিপেটরি ওয়ার্ক হিসেবে আপনি বলতেই পারেন। আর কি রইলো? ডেইলি ফাংশন, মানে প্রত্যেক দিন আপনি যেই কাজগুলো অফিসের মধ্যে করে যাচ্ছেন, সেই দৈনন্দিন কাজ এবং দায়িত্বগুলো কার্যকরভাবে পরিচালনা করার ক্ষমতা। যেই দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনি হয়তো আহ, একটা একটা ইন্ডাস্ট্রিতে আছেন, ধরুন আপনি ফার্মাসি ইন্ডাস্ট্রিতে আছেন, আপনার কাজ শুধু ওষুধটাই বানানো, অন্য কোনো কাজ আপনি করবেন না। কিন্তু আপনার বস আপনাকে হয়তো দিল, এই ফাইলটা তুমি দেখে দাও, এটা সিম্পল ফাইল, দেখে আমাকে ফেরত দাও। আপনাকে হয়তো অ্যাকাউন্টসটা দেখতে বললো বা এক্সট্রা কিছু একটা দিল, সেটা আপনি তো ডিনাই করতে পারবেন না সেই মুহূর্তে। নট পসিবল ফর ইউ টু ডিনাই। সো ডেইলি ফাংশনিং এর সাথে অ্যাক্সেসরি কাজগুলো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এই সিচুয়েশন, আর নিতে হবে, সেগুলো নিয়ে আপনাকে করে দিতে হবে। আপনি না জানলে নিশ্চয়ই আপনার সিনিয়র থেকে বা অন্যদের থেকে আপনি সাহায্য নিয়ে করে দিতে হবে, কারণ নিজের স্টেবিলিটি, আপনার নিজের ডেভেলপমেন্ট, উন্নতি, এগুলোর জন্য আপনি এগুলো করতেই পারেন। প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিস ফর দ্য ইন্ডিভিজুয়ালস, সেটা কি হতে পারে? আপনি কি করে নিজেকে উন্নতি করতে পারেন? এবার আসলো দ্বারা আপনার নিজেকে, আমরা নিজেকে কি করে উন্নতি করতে পারি। একটা হলো মাইন্ডফুলনেস ও স্ট্রেস কমানো, মানে আমি যেগুলো এতক্ষণ আলোচনা করলাম সেগুলোকেই যদি আপনি কন্ট্রোল করতে পারেন। কি কি ছিল এগুলো? স্ট্রেসটাকে কমানো, ওয়ার্ক এনভায়রনমেন্ট, সবার সাথে সামঞ্জস্য মেনে চলা, বন্ধুত্বপূর্ণ পরিবেশ বা সম্পর্ক বজায় রাখা, এগুলোকেই যদি আপনি করতে পারেন, নিশ্চয়ই আপনার যে পেশাগত সুস্থতাটা বজায় থাকবে বা বৃদ্ধি পাবে।
বাউন্ডারি সেটিং, সীমানা নির্ধারণ, আপনি কতটুকু কাজ করবেন বা কোন কোন কাজগুলো করবেন, কি ধরনের কাজ আপনি করতে চান, সেটা আপনি নিজের সীমানাটা নিজে ডিসাইড করতে পারেন। নিশ্চয়ই সেটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের পেশায় যুক্ত আছেন, সব পেশায় হয়তো সেটা করা যায় না। তারপর ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা আপনাকে বললামই, আপনি হয়তো সারাদিন বসে বসে কাজ করছেন, তার থেকে দেখা গেল হয়তো আপনার ব্যাক পেইন হয়ে যাচ্ছে, স্পন্ডিলাইটিসের প্রবলেম হয়ে যাচ্ছে, এখন অহরহই এগুলো হচ্ছে। আপনি চেষ্টা করতে পারেন, যদি এরকম পেশাতেই আছেন, সব পেশায় পসিবল না, আবারও বলছি, আপনি কিছুক্ষণ হাঁটাচলা করতেই পারেন, বা আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করছেন, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, আপনি হয়তো নেক্সট 10 মিনিটের জন্য একটু দাঁড়ালেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা করলেন, যদি পসিবল হয় আপনি একটু ব্রেক নিলেন। হ্যাঁ, সো সেটা করাই যেতে পারে। সো হেলদি হ্যাবিটস, বা এটলিস্ট আমরা চেষ্টাটা করে দেখতে পারি যে দেখি নেক্সট দিন অফিসে গিয়ে সেটা করা যায় কিনা। নিশ্চয়ই আপনার বস বা আপনার এমপ্লয়ারকে মানে সেটা আপনি বিট্রে করে না, বা আপনার যারা আপনার সহপাঠী আছে, যদি স্টুডেন্ট হও, বা আপনার যারা কলিগস আছে তাদেরকে বিরক্ত করে না, তাদেরকে সঙ্গে নিয়েই সেটা আপনাকে করতে হবে। হেলদি হ্যাবিটস গুলো বললাম, নিউট্রিশন মেনটেন করা, হাইড্রেশন, এডিকুয়েট স্লিপ, এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যুস। এডিকুয়েট স্লিপ, আপনাকে মোটামুটি 6 ঘন্টা তো আপনাকে ঘুমাতেই হবে। তারপর আমরা বাঙালিরা কি করি, দিনের বেলা বাড়িতে থাকলে মনে হয় একটু ভাত ঘুম দিয়ে নিলাম, সেটা ডক্টররাই ভালো বলতে পারবে সেই ভাত ঘুম দেওয়াটা ভালো কি না ভালো। দিনের বেলার যে ঘুম 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, আমার সেই জ্ঞানটা নেই। সো মানে আমি যেটা বলতে চাইছি, এডিকুয়েট স্লিপ আপনাকে হতে হবে, রাতের ঘুমানোটা। এবার আমি যেটা বললাম না, যে বেশি সোশ্যাল হতে গিয়ে আমি হয়তো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপটা ইউজ করলাম রাত্র 2টা 2:30 3টা 4টা অব্দি, আমি পোস্ট দিলাম, লাইক দিলাম, শেয়ার করলাম, আমার ঘুমানোর সময়টা চলে গেল, রাত্র 2টোয় আমি ঘুমালাম, সকাল 6টায় উঠে আমাকে স্কুল, কলেজ বা অফিসে যেতে হবে। আপনার ঘুমের সময়টা তো এখানে কমে যাচ্ছে। আপনি উল্টোটা করতে পারেন, ঘুমের সময়টা 6 ঘন্টা রাখলেন, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের সময়টা একটু কমিয়ে দিলেন, তাতে মনে হয় খুব একটা আনসোশ্যাল আমরা হয়ে যাব না, একটা এক্সাম্পল আমি বলছি, স্টুডেন্ট যারা আছে তাদেরকে বলছি, ফেসবুকে আমরা সবাই বার্থডে উইশ পাই, তাই তো, মানে সবাই উইশ করে, হ্যাপি বার্থডে বা শুভ জন্মদিন সবাই করে, খুব ভালো। এবার তোমার বার্থডেটাকে, যেটা তোমার ফেসবুকে সেটিং করে রেখেছো, সেইটার নোটিফিকেশনটাকে চেঞ্জ করে দাও, মানে নট ফর অল, অনলি ফর ইউ করে দাও। মানে নেক্সট ইয়ার যখন তোমার বার্থডে আসবে, ফেসবুকে কেউ জানতে পারবে না যে আজকে তোমার বার্থডে। তারপর দেখো কজন তোমাকে উইশ পাঠায়। বোঝাতে পারলাম? ফেসবুক আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে আমার বন্ধুর বার্থডে, আমি লিখে দিলাম হ্যাপি বার্থডে। আসলে কি আমি মনে রেখেছি বন্ধুর বার্থডে? আমি সেটা বোঝাতে চাইলাম যে আমি যদি স্লিপের টাইমটা বাড়াই, পড়াশোনার টাইমটা বাড়াই, আমার নিজের স্বাস্থ্যের জন্য সময় দেই, আমি সোশ্যাল মিডিয়াতে একটু কম থাকি, আমি কিন্তু ততটা আনসোশ্যাল হয়ে যাচ্ছি না, আমি সোশ্যালই আছি, আমি সমাজেই বাস করছি। মাঝে মধ্যে আমি দেখছি আমি বন্ধুদেরকেও মেনটেন করছি, ক্যান্টিনেও যাচ্ছি, একটু মোবাইলটাও খুলে দেখছি। সিকিং সাপোর্ট, এবার আপনি বিভিন্ন রকমের সাপোর্ট প্রোগ্রামগুলো জয়েন করতে পারেন, যেটা বিভিন্ন রকম এমপ্লয়ির জন্য কিছু কিছু অফিস করে থাকে, এমপ্লয়িজ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, কোনো কোনো জায়গায় হয়, কোনো কোনো জায়গায় হয় না। আপনি বিভিন্ন রকমের কাউন্সিলিং সেশন গুলো জয়েন করতে পারেন। ট্রাস্টেড কলিগস বা আপনার যা ফ্রেন্ড আছে, আপনি ওনাদের সাথে কথা বলতে পারেন, যদি আপনার কোনো সমস্যা হচ্ছে, কোনো সমস্যা আপনি ফেস করছেন, আপনি মেল হতে পারেন, ফিমেল হতে পারেন, আপনি ফিমেল বন্ধু বা মেল বন্ধুকে বলতেই পারেন আমি তো এই সমস্যাটা ফেস করছি, হাউ টু ওভারকাম। 2-3 জন মিলে আলোচনা করলে হয়তো দেখা যায় কোনো কোনো সময় রাস্তাটা বেরিয়ে যায়, আপনি সেটাকে ওভারকাম করতে পারেন, সেটা পসিবল। কন্টিনিউয়াস লার্নিং, এবার কন্টিনিউয়াস লার্নিং বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমরা যারা বিভিন্ন প্রফেশনে আছি, আমাদের কন্টিনিউয়াস লার্নিং, আমাদের শিখে যেতেই হয়, দক্ষতাটা বাড়াতে হয়, নতুন নতুন চ্যালেঞ্জ গুলোকে গ্রহণ করতে হয়। আপনি নতুন ফর্মুলাটাই শিখলেন, বা নতুন একটা প্রসেস শিখলেন, বা নতুন মেকানিজম শিখলেন, সেটা আপনার নিজেকে আপডেট করে রাখতেই হবে। এখন এআই এর যুগ চলে এসেছে, এআই আমাদেরকে রিপ্লেস করবে নাকি আমরা এআই কে রিপ্লেস করব, সেই আলোচনায় আমি ঢুকতে চাইছি না। যেটা বলতে চাইছি, আমার নিজেকে আপডেট করে রাখা, নিজের দক্ষতাটা বৃদ্ধি করে রাখা প্রতিনিয়ত,
আমি পুরোনো দিনের ফর্মুলা দিয়ে চললাম, পুরোনো দিনের টপিক গুলো নিয়েই চললাম, অনেক নতুন বই বেরোচ্ছে, নতুন জার্নাল বেরোচ্ছে, নতুন স্টাডি হচ্ছে, আপনি যদি ডক্টর হন নতুন মেডিসিন বেরোচ্ছে, অনেক কিছু বেরোচ্ছে, সেগুলো তো আপনাকে স্টাডি করতে হবে। আপনার নিজের দক্ষতা বৃদ্ধির জন্য এগুলো জানা, এগুলো পড়া, সেটাই হলো কন্টিনিউয়াস লার্নিং। আর কি রইলো? প্র্যাকটিসিং গ্রেটিটিউড। সেটা কিছুই না, সেটা জাস্ট আপনার গ্র্যাটিটিউড মানে কি বলবো, আপনার কৃতজ্ঞতা। আপনি কৃতজ্ঞতাটা প্রকাশ করলেন, আপনি কারোর থেকে আপনার আহ, আহ, আপনি কিছু উপকার পেলেন, সেটা অফিস বস হোক বা অন্যরা হোক, আপনি জাস্ট কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে আমি তোমার প্রতি কৃতজ্ঞ, আমি তোমার থেকে এটা পেয়েছি। এটা এটা খুব একটা ভালো গেস্টার আপনাকে বলতে পারি। আপনি গেস্টার করলেন, সেটা করলে আমার কি হবে? কিচ্ছু হবে না। এটা এনশিওর করতে পারি আপনি মানসিক শান্তিটা পাবেন, এবং তার থেকে ইতিবাচক মানসিকতা আপনার গড়ে উঠবে। আপনি যদি কারোর প্রতি কৃতজ্ঞ থাকেন, যার থেকে আপনি হেল্প পেয়েছেন, তাতে আপনি হয়তো আহ, অন্য কিছু হবে না, আপনার টাকা পয়সা বাড়বে না বা অন্য কিছু হবে না, আপনি কোনো সার্টিফিকেট পাবেন না, কিন্তু আপনার মানসিক শান্তিটা পাবেন, এবং ইতিবাচক মানসিকতাটা আপনার মধ্যে নিশ্চয়ই নিশ্চয়ই গড়ে উঠবে। আহ একটা কার্টুন হয়তো আপনারা অনেকেই দেখেছেন, এটা কি বুঝাচ্ছে, অনেক আদিম যুগে যখন ফায়ার মানে আগুন আবিষ্কার হয়নি বা চাকা আবিষ্কার হয়নি, একটা লোক গোল চাকা এনে দেখাচ্ছে ওদেরকে, আর ওদের চাকাটা দেখুন, গাড়ির চাকাটা দেখুন স্কয়ার। তো লোকটা আবিষ্কার করেছে গোল চাকা, ওদেরকে দেখাচ্ছে, ওরা বলছে নো থ্যাঙ্কস, উই আর টু বিজি, উই আর ইউজিং দিস ওয়ে দ্যাট ওয়ে, আমরা এটাই ইউজ করছি, আমরা তোমার কথা শুনবো না, চলে যাও এখান থেকে, সময় নষ্ট করবে না। ওরা তো জানে না, ওরা যদি গোল চাকাটা লাগাতো তাহলে ওদের জার্নিটা হতো ভালো হতো, পরিশ্রম করতে হতো না। এইটা কি মিন করলো? এইটা মিন করলো কেরিয়ার ডেভেলপমেন্ট। আপনি যেই পেশাতেই আছেন, আপনার কেরিয়ারটা কনস্ট্যান্টলি আপনাকে ডেভেলপ করতে হবে। যে আপনার নতুন আপনার যা নতুনত্ব আসছে আপনার ফিল্ডে বা আপনার কেরিয়ারে, আপনার সেই নতুনত্বটা চালাতে হবে। অনেক বছর আগের কিছু গল্প আছে, এখন মনে পড়ছে, আমি পড়েছিলাম কোথাও। প্রথম যখন ইন্ডিয়াতে কম্পিউটার আসলো, মানে এখন তুমি ট্যাব বা ল্যাপটপ এগুলো ভুলে যাও, জাস্ট ডেস্কটপ কম্পিউটার গুলো আসলো, বিভিন্ন অফিসে প্রথম প্রথম কম্পিউটার দেওয়া হতো, তখন অনেক স্টাফই কম্পিউটারে কাজ করতে পারতো। হ্যাঁ, দু একজন পারতো, তারাও ভয় পেতো, আমি যে কাজ করব বা ধরবো যদি নষ্ট হয়ে যায়। কিন্তু যারা যারা শিখেছে, হয়তো বই পড়ে বা কারোর থেকে শিখেছে, তারাই কিন্তু প্রিফারেন্স পেয়েছে, হয়তো তাদের পেশাগত উন্নতিও হয়েছে, সবাই তাদের প্রশংসাও করেছে, এবং আস্তে আস্তে নিজেদেরকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো ওদের আগ্রহ ছিল নতুন জিনিসটা শেখার, এটা শিখে ওরা নিজেদের উন্নতি করেছে, অন্যদের কাছ থেকে প্রশংসাও কুড়িয়েছে, নিজের উন্নতি হয়েছে ওদের। আহ আহ, মানে এবং আলটিমেটলি ওরা যে অর্গানাইজেশনে কাজ করতো, উনি হয়তো আরো কয়েকজনকে শিখিয়েছে, আলটিমেটলি সেই অর্গানাইজেশনটাই উন্নতি হয়ে গেছে। কয়েক বছর পর দেখা গেল যে ওই অর্গানাইজেশনে একটাই কম্পিউটার ছিল, এখন হয়তো মোস্ট অফ দ্য টেবিলে ওরা কম্পিউটার দিয়ে দিয়েছে। সেটা আমি আজকের কথা বলছি না, আজ থেকে ধরুন 20-25 বছর 30 বছর আগের কথা বলছি। তখন এতটা অ্যাক্সেসিবল ছিল না আজকের মতো, ল্যাপটপ মোবাইল অ্যান্ড্রয়েড তো ভুলেই যান, অ্যান্ড্রয়েড গুলো ছিল না, অ্যান্ড্রয়েড এসছে বেশি বছর হয়নি। আচ্ছা, সো কেরিয়ার ডেভেলপমেন্ট আপনাকে কন্টিনিউ ডেভেলপ করে যেতে হবে। আহ এইটা আমি দেখাচ্ছি, আমি নিজে যেহেতু মানে শিক্ষকতার ফিল্ডে আছি, এবং যারা যারা এখন আমাকে শুনতে পাচ্ছেন, শিক্ষক যারা আছেন কলেজ বা ইউনিভার্সিটি, ওনারা নিশ্চয়ই জানবেন, আমি একটু অ্যাড করে দিতে চাইছি। আমরা আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট উন্নতি করার জন্য কি করতে পারি, মানে আমার মনে হলো আমার নিজের পেশাটা নিয়েও একটু বলি, সবারটা তো বললাম, নিজেরটাও একটু বলি। কেরিয়ার ডেভেলপমেন্ট বা প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য ইউজিসি কিছু স্কিম আছে, আমি বলবো ইউজিসি কিছু ফ্যাসিলিটি দিচ্ছে। আহ, আগে প্রথম যেটা ছিল সেটা ছিল ইউজিসি একাডেমিক স্টাফ কলেজ, যারা টিচার আছেন নিশ্চয়ই জানবেন, একাডেমিক স্টাফ কলেজ, যেখানে ফ্যাকাল্টিরা বা টিচাররা ওদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য ওরা ওখানে ক্লাস করত বা শর্ট কোনো একটা কোর্স করত। সেটা কোনো ম্যাথোলজিক্যাল কোর্স হতে পারে বা রিসার্চের কোর্স হতে পারে, নিজেদের ডেভেলপমেন্টের জন্য। সে একাডেমিক স্টাফ কলেজটা নেক্সট টাইম চেঞ্জ হয়ে গেল ইউজিসি এইচআরডিসি, ইউজিসি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টার। তারপর এই আফটার দ্য কোভিড
23-তে 5 সেপ্টেম্বর 23 এক্সাক্ট বললে ইউজিসি সেটাকে চেঞ্জ করে বানিয়ে দিল এমএমটিটিসি, মানে সেটার নাম হয়ে গেল মালব্য মিশন টিচার্স ট্রেনিং প্রোগ্রামগুলো, আর সেন্টারটা চেঞ্জ হয়ে গেল মালব্য মিশন টিচার্স ট্রেনিং সেন্টার এমএমটিটিসি। মানে একটা সেন্টার আছে, সব ইউনিভার্সিটিতে আছে আমি বলবো, কলেজগুলোতেও কোনো কোনো জায়গায় আছে, কিন্তু মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আছে। তারা কলেজ টিচারদেরকে, নিজেদেরকে এবং অন্যান্য কলেজ ইউনিভার্সিটি টিচারদেরকে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন রকম কোর্স করায়। খুব শর্ট করে আমি বলছি এই জায়গাটা কি কি কোর্স গুলো করায়। সেখানে এনইপি ওরিয়েন্টেশন এন্ড সেন্সিটাইজেশন প্রোগ্রাম হয়, এফডিপি গুলো হয়, রিফ্রেশার কোর্স হয়, ফ্যাকাল্টি ইন্ডাকশন প্রোগ্রাম হয়। আমি যেটা জানতে পেরেছি, রিসেন্টলি একটা কোর্স আমি করেছিলাম, সেখান থেকে জানতে পারলাম কোয়েশ্চেন করে, ওনারা বললেন যে এনইপি ওরিয়েন্টেশন এন্ড দ্য সেন্সিটাইজেশন প্রোগ্রাম, দিস ইজ ম্যান্ডেটরি ফর অল দ্য টিচার্স টু পার্টিসিপেট অ্যাটলিস্ট ওয়ান্স। একবার আপনাকে করতেই হবে এনইপি ওরিয়েন্টেশন এন্ড সেন্সিটাইজেশন। তাকে কলেজ এবং ইউনিভার্সিটি টিচারদেরকে যারা হায়ার স্টাডিজে আছে। তারপরে আসছে এইগুলো ডিউরেশন কত হয়, জেনারেলি 5-6 ডেজ হয়। তারপরে আসছে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কোনো কোনো জায়গায় সেটা আবার শর্ট টার্ম প্রোগ্রাম বা এসটিপিও বলে। এর ডিউরেশনটা হয় 6 ডেজ। 6 ডেজ মানে আপনাকে 6 ঘন্টা প্রতিদিন ক্লাস করতে হবে 6 দিনের জন্য। 6 × 6 36 আওয়ার্স, 6 ডেজ বা 36 আওয়ার্স। তারপরে এটা কারা করতে পারে, এটা সব ফ্যাকাল্টিরা করতে পারে, বছরে একবার একটা করলেই এনাফ, আইদার এফডিপি বা শর্ট টার্ম প্রোগ্রাম। তারপরে আসছে রিফ্রেশার কোর্স, না তারপরে আসছে ফ্যাকাল্টি ইন্ডাকশন প্রোগ্রাম। ফ্যাকাল্টি ইন্ডাকশন প্রোগ্রাম তাকে অনেক সময় ওরিয়েন্টেশন প্রোগ্রামও বলে, বা অনেক সময় কোনো কোনো ইউনিভার্সিটিতে আমি নিজেও দেখেছি, গুজরাট ইউনিভার্সিটি আছে, ওরা এটাকে গুরু দক্ষতা প্রোগ্রামও বলে। সেইটা হয় 25 ডেজ এর জন্য, সেটা সবচেয়ে বড়। 25 ডেজ, 25 ডেজ মানে 25 ওয়ার্কিং ডেজ, এখানে সানডে বা কোনো হলিডে থাকে সেটা ছাড়া 25 ডেজ। প্রতিদিন আপনাকে 6 ঘন্টা করে কাজ করতে হবে, 6 ঘন্টা করে ক্লাস করতে হবে ফর 25 ডেজ। তাহলে টোটাল হলো 150 আওয়ার্স। এইটার রুলসটা হলো যারা নতুন চাকরি পেয়েছে কলেজ ইউনিভার্সিটিতে উইদিন 1 or 2 ইয়ার্স, তাদেরকে এটা অবশ্যই করতে হবে। তারপরে আসলো রিফ্রেশার কোর্স। ফ্যাকাল্টি ইন্ডাকশন প্রোগ্রামটা করার 1 বছর পরে ইউ উইল বি এলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য রিফ্রেশার কোর্স, যেটা ডিউরেশন হলো 12 ওয়ার্কিং ডেজ, মানে প্রতিদিন 6 ঘন্টার ক্লাস, 6 × 12 ফিজিক্যাল, টোটাল 72 আওয়ার্স। এবার আমি কেন এটা বলছি, এই কোর্সগুলোর ফ্যাসিলিটি হলো বিফোর সেপ্টেম্বর 5, 2023 অনেক ইউনিভার্সিটি এগুলো করাতো, তখন আপনাকে ফি দিতে হতো, রেজিস্ট্রেশন ফি 500 টাকা থেকে শুরু করে 1000, 1200, 2000, 3000, 4000 টাকাও ছিল। এখন টিল ফার্দার নোটিফিকেশন, আজ অব্দি আমি যেটা জানি, ইউজিসি বলেছে এই যে ইউনিভার্সিটি গুলোর মধ্যে মালব্য মিশন টিচার্স ট্রেনিং সেন্টার আছে, তারা ফ্রি অফ কস্ট এগুলো করাবে। আপনার কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না, আপনাকে কোনো সার্টিফিকেটের জন্য কোনো ফি দিতে হবে না, ওরা ফ্রি অফ কস্ট সার্টিফিকেট আপনাকে দিচ্ছে আফটার ইউ কমপ্লিটেড দ্য কোর্স। আপনার অ্যাটেন্ডেন্স বা সবকিছু যখন ঠিকঠাক আছে তারপরেই দিচ্ছে, আপনাকে কোনো ফি দিতে হচ্ছে না টিল ফার্দার নোটিফিকেশন। এবং এটার বেনিফিট হলো এই কোর্সগুলো, মোস্ট অফ দ্য কোর্সেস আর অ্যাভেলেবল অনলাইন। আপনি বাড়িতে বসে যে জায়গায় আছেন, আপনি যেই কলেজ ইউনিভার্সিটিতে আছেন, বসে এই কোর্সগুলো করতে পারেন। এগুলো ফ্লেক্সিবল টাইমে থাকে, আপনি করতে পারেন। আপনাকে অ্যাটেন্ডেন্সটা রাখতে হবে, একটু অনলাইন থাকতে হবে, সেশনগুলো জয়েন করতে হবে, ওরা অ্যাক্টিভিটি দিচ্ছে, অ্যাসাইনমেন্ট দিচ্ছে, গ্রুপ অ্যাক্টিভিটি দিচ্ছে, এগুলো আপনাকে করতে হবে। বা আপনি যদি নিজে মানে সশরীরে প্রেজেন্ট থাকতে পারেন, কেউ অফলাইন কোর্স গুলো করায়, সেটাও আপনাকে করতে হবে। সেগুলোও ফ্রি হয়, কিন্তু অফলাইনে কিছু কিছু চার্জেস আছে। আপনি যদি ওদের হোস্টেল বা ইউজ করতে চান, বা সেখানে খাওয়া দাওয়ার কিছু খরচা আছে, বাট দেয়ার ইজ নো কস্টিং ফর রেজিস্ট্রেশন ফি এন্ড দ্য সার্টিফিকেশন, ফ্রি অফ কস্ট। আমি পার্সোনালি সাজেস্ট করবো আমার এক্সপিরিয়েন্স থেকে, আপনি মালব্য মিশন টিচার ট্রেনিং প্রোগ্রাম ছাড়া, যেহেতু এগুলোকে ফান্ডেড এবং এগুলোকে রিকগনাইজ করছে ইউজিসি, অন্য প্রোগ্রামগুলো অ্যাটেন্ড জেনারেলি না করে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি এগুলো করেই থাকে, এফডিপি গুলো 2 দিন 4 দিন 5 দিন, কিন্তু দিজ আর নট রিকমেন্ডেড ফর ইউজিসি। কেন আমরা এগুলো করব? আমার কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম আছে আমাদের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি, আপনারাও জানেন, সিএস ক্যাসের জন্য আপনাকে এগুলো করতে হবে। এবং ক্যাসে
ইউজিসি কে মানে ইউজিসির কোর্সগুলো রিকগনাইজ করে এবং ইউজিসি অনলি রিকগনাইজ করে মাল প্রমিশন ট্রেনিং প্রোগ্রাম গুলো, যেগুলো টিল নাও ফ্রি অফ কস্ট। তাহলে আপনি কেন এগুলো করবেন না? আপনি বাড়িতে বসে অনলাইনে করছেন, এগুলো করুন, নিশ্চয়ই আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে। এখানে আপনার নিজের সাবজেক্টও হতে পারে, আপনি অন্য সাবজেক্টও করতে পারেন, আপনার মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্টও করতে পারেন। আমি নিজেও করেছি, যেখানে আমি একটা রিফ্রেশার কোর্স করেছি, যেখানে আমার কলিগরা ছিল ল ডিপার্টমেন্ট থেকে, 5 জন ছিল আমার সাথে একই গ্রুপে, আমরা ছিলাম ল ডিপার্টমেন্ট ছিল, আমি হলাম লাইফ সায়েন্স থেকে, এবং আমাকে ওরা যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটা ছিল হিস্ট্রি অফ ল ইন্ডিয়াতে। সো মানে আপনি হিস্ট্রি অফ আইটি ল ইন ইন্ডিয়া, তো আপনি বুঝতেই পারছেন বায়োলজির লোক হয়ে আমাকে কাজ করতে হচ্ছে লর লোকের সাথে, এবং আমাকে দিয়েছে হিস্ট্রির অ্যাসাইনমেন্ট। সেটা হয় আমার নিশ্চয়ই কিছু না কিছু আমার ডেভেলপমেন্ট হয়েছে, আমি শিখতে পেরেছি অন্যদের সাথে কাজ করা, হাউ টু ম্যানেজ উইথ দেম, হাউ টু ডিল উইথ দেম, হাউ টু মেক এ গুড রিলেশনশিপ উইথ দেম। তো এভাবেই প্রফেশনাল ডেভেলপমেন্ট গুলো হয়। আমি নিজে মনে করি এবং বিশ্বাস করি সবকিছু জিনিস বইতে লেখা থাকে না বা নেটে অ্যাভেলেবেল হয় না, অনেক জিনিস আমরা জীবনের অভিজ্ঞতা থেকেও শিখতে পারি প্রত্যেকে। আমি নিজে আমার স্টুডেন্টদের কাছ থেকে অনেক কিছু শিখি, কেন শিখবো? সবার কাছ থেকে সবকিছু শেখা যায়। এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। এবার অর্গানাইজেশনের জন্য কি স্ট্র্যাটেজি হতে পারে? আপনি আপনার সাপোর্টিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন, যাতে আপনার এমপ্লয়িরা ভালোভাবে গ্রোথ করতে পারে, তারা ফ্লেক্সিবলি ওয়ার্ক আপনাদের থাকে, আপনি তাদের প্রমোট করবেন, প্রমোশনটা ঠিকঠাক মতো দেবেন। আপনি হয়তো আপনার এখানে কিছু জিম রেখেছেন, জিমনাসিয়াম রেখেছেন, যারা লেজার পিরিয়ডে যারা চাইছে তারা জিম যেতে পারছে। কোনো অফিসে আছে, এখনো আছে ইন্ডিয়াতে, নতুন করে ডেভেলপ হচ্ছে। অফিস আওয়ার গুলো স্টার্টিং হচ্ছে ফার্স্ট হাফ এন আওয়ার যোগা ক্লাস, হয়তো ওরা টাইম বাড়িয়ে দিয়েছে, কিন্তু যোগা দিয়ে তারপর অফিসটা স্টার্ট হচ্ছে, সেটা আপনি করতে পারেন। আর্গোনমিক ওয়ার্ক প্লেস আপনি প্রোভাইড করতে পারেন। মেন্টাল হেলথ সাপোর্টের জন্য আপনার সেন্টার থাকতে পারে, হেলথ সেন্টার থাকতে পারে। এগুলো স্ট্র্যাটেজি গুলো একটা অর্গানাইজেশন সেটা রাখতেই পারে, করতেই পারে, নিজের উন্নতি, অর্গানাইজেশনের উন্নতি, এবং যে কর্মচারীরা কাজ করছে তাদের উন্নতি। এবার দেখো, আমি অলমোস্ট শেষে চলে এসেছি, বেশি সময় নেব না। হোয়াট ইজ দ্য সাইনার্জি? সাইনার্জি মানে সমন্বয়। আপনার পেশাগত উন্নতি এবং সুস্বাস্থ্যের মধ্যে সমন্বয়টা কি, বা সমন্বয়টা কোথায়? সমন্বয় আছে কি? নিশ্চয়ই আছে। আপনার যদি প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে চান আপনার কোম্পানির বা আপনার অর্গানাইজেশনের, তাহলে আপনার যারা কাজ করছে ওয়ার্কারদের উন্নতি হতে হবে, সেটা স্বাস্থ্য ভালো হতে এবং পেশাগত উন্নতি হতে হবে। তার মানে উদ্দীপনশীলতা এবং ব্যস্ততা বৃদ্ধি, ইনক্রিজ প্রোডাক্টিভিটি এন্ড সুস্থ, সুখী এবং নিযুক্ত কর্মচারীরা তাদের কাজের প্রতি আরো উৎপাদনশীল এবং প্রতিবদ্ধ হয়। নাম্বার 2, রিডিউস অ্যাবসেন্টিজম এন্ড প্রেজেন্টিজম। অনেক এমপ্লয়ি আপনার প্রেজেন্ট থাকছে, অ্যাবসেন্ট খুব একটা থাকছে না। বিশেষ অসুস্থ না হলে কেউই ছুটি নিচ্ছে না, কারণ ওরা কাজ করে মজা পাচ্ছে। নট অনলি দ্যাট, কোনো ইনস্টিটিউটে আছে, আমার নিজের ইনস্টিটিউটই আছে, আপনি যদি বছরে অনেকটা আপনি ছুটি, অনেক জায়গাতেই আছে, আপনি ছুটি আপনি জমিয়ে রাখছেন, ক্যাজুয়াল লিভ গুলো আপনি কাটছেন না, এট দ্য এন্ড অফ দ্যাট ইউ উইল গেট সাম রিওয়ার্ড। সেই ক্যাজুয়াল লিভ গুলো আপনি রিওয়ার্ড পেয়ে যাচ্ছেন। তাহলে কি হচ্ছে? বেশি বেশি করে এমপ্লয়িরা প্রেজেন্ট থাকছে, অ্যাবসেন্ট খুব একটা থাকছে না। প্লাস ওয়ার্ক এনভায়রনমেন্ট এমন ভাবে গড়া যে নিজে থেকেই মনে হচ্ছে আমি আসবো, আমি ক্লাস নেব, আমি কাজ করবো, আমি স্টুডেন্টদের সাথে থাকবো, আমি স্টুডেন্টদের সাথে থাকাটাই বেশি ভালোবাসি, সেটা আমার সেকেন্ড হোম, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। সে ওয়ার্ক এনভায়রনমেন্টটা কেমন বুঝতেই পারছেন, তো সেইভাবেই মানে এমপ্লয়িরা আসছে। সো রিডিউস অ্যাবসেন্টিজম, লোয়ার হেলথ কস্ট। সুস্থ হয়ে পড়বেন না, মেজর কোনো ডিজিজ না হলে, ইনফেকশন না হলে, তাই তো? তাহলে আপনার হেলথ কেয়ারের কস্টটাও কমে যাচ্ছে। আপনার ইনস্টিটিউট যদি আপনার জন্য মেডিকেল ইন্স্যুরেন্স গুলো প্রোভাইড করে আপনার ইনস্টিটিউট থেকে, আপনার অফিস থেকে, তাহলে সেখানেও আপনার হেলথ কেয়ার কস্ট কমে যাচ্ছে। এইভাবে করে আপনার হাই এমপ্লয়ি রিটেনশনটা বেড়ে যাচ্ছে, মানে এমপ্লয়িরা আপনার ইনস্টিটিউট গুলো ছেড়ে যাচ্ছে না। আপনার ইনস্টিটিউট ওরা চাইছে, দে লাভ টু বি stay in your institute. They don't want to leave your institute and go somewhere where the environment is not at all good. That is the high employee retention.
ইমপ্রুভ ইনোভেশন এন্ড ক্রিয়েটিভিটি। এই সবগুলো যদি হয় 1 2 3 4, তাহলে কেন আপনার আপনার অর্গানাইজেশন বা আপনার কোম্পানি বা আপনার স্টার্ট আপ বলুন বা ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি যাই বলুন, আপনার ইনোভেশন, আপনার ক্রিয়েটিভিটি, আপনার আউটপুট, আপনার গ্রোথ কেন হবে না? ইনস্টিটিউটের গ্রোথ কেন হবে না? নিশ্চয়ই হবে, হতে বাধ্য। কারণ ইনস্টিটিউটের কম্পোনেন্ট কারা, পিলার্স কারা? আপনার এমপ্লয়িরা। আপনি বস, আপনি প্রিন্সিপাল, আপনি ম্যানেজিং ডাইরেক্টর, আপনি এমডি কোম্পানি। এমডি তো একা কাজ সামলাবে না। গেটের তালা খোলা থেকে শুরু করে মেশিনটা অন করা থেকে শুরু করে ফাইল শুরু সাইন করা, সব কাজ তো এমপ্লয়িরা করবে না। প্রত্যেক মানে এমডি করবে না, প্রত্যেক এমপ্লয়িরা করছে। তো এমপ্লয়িরা যদি ভালো থাকে মানসিক ভাবে, শারীরিক ভাবে, সামাজিক ভাবে, তার ইনভেস্টমেন্টটা তো আপনি পাবেন, আপনার আপনার ইনস্টিটিউটের উন্নতিটা হবে। আর ওয়ার্ক লাইফ ব্যালেন্স আপনি মেনটেন করতে পারবেন। আপনি বলতে এখানে এমপ্লয়ি নিজে, আমি এবং আপনারা যারা শুনছেন আমার, আপনাদের লাইফ মানে নিজের জীবন, একটা পার্সোনাল লাইফ এবং আপনার ওয়ার্কের মধ্যে ভালো একটা সামঞ্জস্য আপনি করতে পারবেন। ভারসাম্য অর্জন করা, ব্যক্তিদের তাদের জীবন সমস্ত দিকগুলো সময় সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া, শক্তি উৎসর্গ করতে দেওয়া, আর তাদের সাথে সময় কাটানো, তাদেরকে সময় দেওয়া, ছেলে মেয়েদেরকে সময় দেওয়া, বন্ধুদেরকে সময় দেওয়া, সব আপনি করতে পারেন। তাহলে কি দাঁড়ালো? যেটা দাঁড়ালো, আমি শেষে চলে এসেছি আমার আলোচনা। সেটা হলো, তাহলে পেশাগত সুস্থতা শুধুমাত্র একটি চাকরি থাকার বিষয় নয় বা চাকরির জন্য পড়াশোনা করার বিষয় নয়, বরং এটি একটি বিষয় যা একজন ব্যক্তির জীবনের সমস্ত দিককেই সমর্থন করে। সমস্ত দিক আলোচনা করলাম আমি, যতটুকু সম্ভব হয়েছে করেছি। আপনাদের যদি কিছু আর বাকি বলার থাকে, যোগ করা, নিশ্চয়ই আপনারা করতে পারেন। তাহলে একজন ব্যক্তির জীবনের সমস্ত দিককে সমর্থন করে এবং উন্নত করে, যার ফলে স্থায়ী ইতিবাচক স্বাস্থ্যের অবস্থা তৈরি। তার মানে আপনার পেশাগত সব দিক যদি ভালো থাকে, আপনার স্বাস্থ্যও ভালো থাকবে, যেইটা আপনাকে, আপনার নিজেকে এবং আপনার নিয়োগকর্তাকে, সেটা আপনার প্রিন্সিপাল হোক, আপনার বস হোক, আপনার এইচওডি হোক, উনাকে এবং উনার ইনস্টিটিউটকে, দুটোকেই সমানভাবে উপকৃত করবে। তার থেকে কি হবে? সমাজ উপকৃত হবে, আপনার দেশ উপকৃত হবে। সো থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ। আমার আলোচনাটা বোধহয় অনেকটা দীর্ঘায়িত হয়ে গেল, অনেকটা সময় নিয়ে নিলাম। তো এখানেই শেষ করলাম আলোচনাটা। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা আচ্ছা।
নিশ্চয়ই। আচ্ছা, নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। একদম। নমস্কার। ঠিক আছে। অনেক ধন্যবাদ স্যারকে এবং সবাইকে।